ক্ষমতায় ৩৪ বছর থাকা একটা দল, এই মুহূর্তে সিট সংখ্যা কমতে কমতে শূন্যে এসে থেকেছে বিধানসভা কিংবা লোকসভাতে। সিপিআইএম শূন্য হলে বিডিওকে ব্যালট চিবিয়ে খেতে হতো না। সিপিআইএম যদি শূন্য হতো তাহলে কর্পোরেশনের ভোটে মরে যাওয়া দাদু ঠাকুমাকে এসে ভোট দিতে হতো না। ফলে সিপিআইএম শূন্য নয়। সিপিএম না হঠাৎ করে একটা এলিট ক্লাসের পার্টি হিসাবে শহরের মানুষ শুনতে আরম্ভ করেছে। সিপিএম পার্টি আসলে কাদেরকে রিপ্রেজেন্ট করে? পশ্চিমবঙ্গে লাস্ট 15টা বছরে গোটা সিস্টেমটাতে প্রত্যেকে ঠিকাতে কাজ করছে। কাজের কোনো সুরক্ষা নেই, বিরোধিতা করার জায়গা নেই। কন্ট্রাকচুয়ালি তারাই পাচ্ছে যারা লোকালে তৃণমূল করে। কাজ পাওয়ার তাহলে শর্ত কি? তৃণমূল করতে হবে। আচ্ছা, সেখানেই তো ঘুষেরও তো কথা উঠে এলো, তবেই না 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল। তোমার কাছে সিপিএম এর কে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী, বিজেপি নাকি তৃণমূল? তৃণমূল কংগ্রেস যা গুন্ডারাজ পশ্চিমবঙ্গে শুরু করেছে, সেই গুন্ডারাজকে খতম করার জন্য তৃণমূলকে তো উৎখাত করতেই হবে এবং মানুষ সেটা করবে। খবর এলো যে আরজি করে এই ধরনের একটা ঘটনা ঘটেছে, কিন্তু যা ওখানে গিয়ে শুনলাম এবং যা দেখলাম তাতে দেখলাম যে একটা অন্য তৎপরতা। ডেড বডি যখন বার হচ্ছে, ওই মেয়েটির মুখ সেটা দেখতে পারা যায় না। আসল জায়গাটা এর পরে দেখো। যদি কোনোদিন মীনাক্ষী মুখার্জি চিফ মিনিস্টার হয়, কিরকম পশ্চিমবঙ্গ সে বানাতে চায় যেটা আজকে নেই? এইটা পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গটা জিতবে, সামনের ভোটেই জিতবে। এই পশ্চিমবঙ্গটাকে যারা একটা অন্ধকার টানেলে ঢুকিয়ে দিতে চাইছে তারা জিতবে না। নমস্কার, আজকের এপিসোড আপনারা বুঝতেই পাচ্ছেন কাকে নিয়ে এবং কে অতিথি। আমরা কথা বলেছি নেত্রী হিসাবে তিনি নিজেকে কোন জায়গায় দেখতে চান, নেত্রী হিসাবে বা সিপিআইএম নেত্রী হিসাবে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে কি চোখে দেখেন। তবে এপিসোড শুরু করার আগে আমি ধন্যবাদ জানাবো এপিসোড স্পন্সর বিরিয়ানিজমকে, যারা একটি ভেরি পপুলার বিরিয়ানি ব্র্যান্ড। আপনারা যারা বিরিয়ানি খেতে ভালোবাসেন, যারা বিরিয়ানি লাভার, তারা প্লিজ বিরিয়ানিজম ভিজিট করতে পারেন। বিরিয়ানিজমের প্রথম আউটলেটটি মাহেশ শ্রীরামপুরে খুলেছে এবং দ্বিতীয় শ্রীরামপুরে একটি বিশাল বড় আউটলেট খুলতে চলেছে। আপনারা অ্যাড্রেস কিংবা লোকেশন সমস্ত কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকের স্পন্সর বিরিয়ানিজমকে অনেক ধন্যবাদ জানিয়ে আমরা মীনাক্ষী মুখার্জি, যিনি আমাদের অতিথি, তার সাথে একটা দারুণ কথোপকথন কিংবা আড্ডা কিংবা গল্প আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। চলুন না সেই গল্পটা কেমন হলো সেটা আপনাদের সামনে তুলে ধরা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, কেমন আছো, কেমন কাটছে? কাজ চলছে সবাই মিলে। শুধু এইটুকুই বলবে? তো আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে যে, ধরো ক্ষমতায় ৩৪ বছর থাকা একটা দল, সেখান থেকে দীর্ঘ প্রায় 15 বছর হতে চলেছে, 15 বছর ক্ষমতায় নেই এবং সিট সংখ্যা কমতে কমতে শূন্যে এসে থেকেছে বিধানসভা কিংবা লোকসভাতে। এই মুহূর্তে যারা তোমার বুথ স্তরের মানুষ রয়েছে, যারা সিপিআইএমকে বহন করছে, পতাকাটা বয়ে চলেছে, তাদেরকে একজন নেত্রী হিসাবে কিভাবে বুস্ট আপ করতে চাইবে তুমি, বা করছো কি করে? কথা হচ্ছে যে 34টা বছর ধরে সিপিআইএম ক্ষমতায় ছিল। সিপিআইএম এটা কোনোদিন না তো জাহির করেছে এবং না সিপিআইএম কখনো এটাকে আর কি নিজে আত্মস্থ করেছে। সিপিআইএম 34টা বছর ধরে একটি পশ্চিমবঙ্গকে আপলিফট করানোর জন্যে তার ইয়াঙ্গারকে, তার কৃষককে, তার ক্ষেতমজুরকে, তার শ্রমিককে, তার মহিলাদেরকে, তার গোটা অংশের শিক্ষা, স্বাস্থ্য সবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উত্তরণ ঘটানোর জন্য, উন্নতি করার জন্য, একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছে। তাই ক্ষমতা ভোগ করেনি বা ক্ষমতাকে সে ওইভাবে জাহিরও করেনি আর প্রয়োগও করেনি, কিন্তু দায়িত্বটা পালন করেছে। এবারে যদি সেই জায়গায় ক্ষমতা বলে, তো এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানুষকে সাথে নিয়ে যে ক্ষমতাটা, মানুষের ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে তারা
ব্যবহার করেছে এবং মানুষের ক্ষমতাকে রাস্তাতে মাটিতে এনে একটা জায়গা দিয়েছে। তাহলে সেই জায়গাতে যে মানুষের ক্ষমতাকে রাস্তাতে মাটিতে জমিতে এনে জায়গা দিয়েছে, সে মানুষ তো তার ক্ষমতাকে তার উন্নতির জন্যই ব্যবহার করতে চেয়েছে। সেই মানুষ আজও তার ক্ষমতাকে তার উন্নতির জন্য ব্যবহার করতে চায়। সেই মানুষই প্রত্যেকটা দিন চোখের সামনে আজকের শাসক দল তৃণমূল কংগ্রেস, আজকের পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দল বিজেপি, যারা কিনা কেন্দ্রে দিল্লিতে সরকারে আছে, এবং আজকের দিনে আপনি বললেন যে শূন্য, তো সিপিআইএম শূন্য নয়। সিপিআইএম শূন্য হলে বিডিওকে ব্যালট চিবিয়ে খেতে হতো না। সিপিআইএম শূন্য হলে ব্যালট বক্সটাকে, যেটাতে ব্যালট পেপার ভর্তি, সেটাকে পুকুরে ছুঁড়ে ফেলতে হতো না। সিপিআইএম যদি শূন্য হতো তাহলে কোর্টের এজলাসে ওই অনলাইন ভিডিওতে গোটা রাজ্যের মানুষ দেখতো না যে ভোটটাকে এরা একজনের পাওয়া ভোট আরেকজনকে শিফট করে দিয়েছে, সার্টিফিকেটটা জাল করে দিয়েছে, তার জন্য একটা ভিডিওকে ট্রান্সফার করে দিয়ে আর তাকে শাস্তি দিত না। আর পশ্চিমবঙ্গের গাঁয়ে গঞ্জের মেয়েরা, ইয়াঙ্গার জেনারেশনরা কোমরে গামছার কোমরে শাড়ির আঁচলটা তুলে ধরে আর দাঁড়িয়ে তাদেরকে ছুটিয়ে ছুটিয়ে মারতো না। ফলে সিপিআইএম শূন্য নয়। এই বুস্টাপটা মাটিতে আছে। মানুষ তার যা ক্ষমতা আছে, তার যা গণতান্ত্রিক ক্ষমতা আছে, তার যা রাজনৈতিক ক্ষমতা আছে, সে যা সরকারকে ট্যাক্স দেয়, এবং তার পরিবর্তে সে তার এবং তার সমাজের, তার পরিবেশের এবং তার ভবিষ্যৎ প্রজন্মের একটি সিকিউরিটি চায়। এবং সেই ক্ষমতাটাকে সে রাস্তায় দাঁড়িয়ে ব্যবহার করতে চায় নিজেদের এবং গোটা সমাজের উন্নতির জন্যে। সিপিআইএম সারাক্ষণ, সে যখন দায়িত্ব পালন করেছে 34টা বছর, এবং এই 15টা বছরও সিপিআইএম তাতে দাঁত চিপে দায়িত্ব পালন করছে, এই দায়িত্ব পালনটা একা বিচ্ছিন্ন হয়ে পালন করছে না। মানুষ ওই ক্ষমতাটাকে ব্যবহার করতে চাইছে বলেই, সিপিআইএমের সঙ্গে সেই লিঙ্কটা আছে বলেই সিপিআইএম দাঁতে দাঁত চিপে ওই দায়িত্বটা আজও পালন করছে, এবং সিপিআইএম সফল হচ্ছে বলেই কর্পোরেশনের ভোটে দাদু ঠাকুমাকে, মরে যাওয়া দাদু ঠাকুমাকে এসে ভোট দিতে হয়। সিপিআইএম ওই দায়িত্বটা পালন করছে, এবং গ্রাসরুটের ওই কর্মীরা ওই ঝান্ডাটা বহন করছে সিপিআইএমকে স্ট্রং করার জন্যে নয়, তাকে নিজেকে স্ট্রং করার জন্যে। সমাজের দায়িত্ব। হ্যাঁ, সমাজের দায়িত্ব। আমি তো সমাজের একটি একক, আমি রাজনৈতিক অ্যাক্টিভিস্ট, আমি একটি সংগঠন করি, আমি একটি পার্টি করি, আমার একটি রাজনীতি আছে, আমাদের একটি নীতি আছে, আমাদের একটা পলিসি আছে। তা আমি তো সমাজের মধ্যে, আমি তো তার একক, আমার তো পরিবার আছে, সেই পরিবারে আরও 5টা মানুষ আছে, তো তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার খাওয়া দাওয়া, তার ভবিষ্যতের সেফটি সিকিউরিটি, তার ইচ্ছে, তার নিজের ইচ্ছে মতো, তার পছন্দ মতো তার জীবনকে গড়ে নেওয়ার, তার যা আকাঙ্ক্ষা, তার যা প্রত্যাশা সমাজের থেকে, সরকারের থেকে, আপনার থেকে, আমার থেকে, তার নিজের থেকে, এইটা একটা বড় জিনিস। এটাকে যারা ডাইলিউট করে, এটাকে যারা বাইপাস করে, তারা আজকে কোনো একটা কারণবশত সরকারে থাকলেও তার কিন্তু বালির, যেখানে বালি ডাঁই করে রাখা থাকে স্তূপে, সেভাবে আমি খুব উঁচুতে আছি, কিন্তু ওর যে নিচে বালি সরতে শুরু করছে সে বুঝতে পারে না। এই ফিলিংসটাই যারা আজকে শাসন ক্ষমতায় আছে, তারা ভাবে আমি তো উঁচুতে আছি, কিন্তু সে যে ধসছে, এবং মানুষ তার বুদ্ধিমত্তাকে, মানুষ তার প্রয়োজনকে, মানুষ তার চাহিদাকে নিয়েই ওই বালিটা প্রতিদিন ধসাচ্ছে, যে বুঝতে পারছে না তার রাজনৈতিক বোধ বুদ্ধির দেউলিয়া। এবং সিপিআইএম এই জায়গাটাতে বালিতে বসে নেই, শক্ত ভিতে বসে আছে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমি রিয়াকশনটা নিতে চাইবো, কারণ তুমি সিপিএম এর অন্যতম গুরুত্বপূর্ণ মুখ এই মুহূর্তে, যে এই যে বালিটা ধসছে, এটা কি সিপিআইএম এর জন্য ধসছে,
নাকি বিরোধী হিসাবে যে বিজেপি উঠে আসছে তার জন্য দোষ। আমার বক্তব্য হচ্ছে রিপ্লেসমেন্টটায় তো যেখানে 2016-তে সিপিএম বিরোধী দলে ছিল, সেইটাও তো বিজেপিতে ট্রান্সফার হয়ে গেল। তাহলে বাস্তবে একজন মানুষ সে যদি ভাবে যে একটা না একটা দিন সিপিএম ক্ষমতায় আসবে বা আমরা আমাদের কথাটা সরকারিভাবে একটা সিস্টেমের মাধ্যমে তুলে ধরতে পারবো, সেইটা থেকে তো অনেকটা পিছিয়ে যাচ্ছে সিপিএম। প্রথম যে কথাটা হচ্ছে যে বিরোধী দল বিজেপি। আচ্ছা, বিরোধী মানে কি? তৃণমূলকে ভোট দেয়নি, সেখানে মানুষ বা ভোটের সংখ্যার বিচারে কয়েকটা সিটে বিজেপি জিতেছে এবং বিধানসভাতে সে কটা আসন নিয়ে গেছে। ফলত তারপরে কে না বিজেপি, সে হলো বিরোধী। বা শুধু এই একটাই গণতান্ত্রিক মানে সংসদীয় গণতন্ত্রে শুধু এটা একটা বিরোধিতার কারণ। আচ্ছা, মানুষ কোন আশা আকাঙ্ক্ষার থেকে ভোট দিয়েছিল? সেই আশা আকাঙ্ক্ষার কি হলো? আমি কাজ কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, জমি, কারখানা এসবটা বাদ দিচ্ছি। পশ্চিমবঙ্গে যে প্রতিটা দিন, এখন তো বলা চলে প্রতিটা ঘন্টায় যে ক্রাইম হচ্ছে, যে অপরাধ হচ্ছে, সেই অপরাধে বিরোধী দল হিসাবে যেখানে তার একটি রাজনৈতিক দলের পরিচালনায় একটি দেশের কেন্দ্রীয় সরকার চলছে, দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশনের যে অফিসগুলো আছে, যে সংস্থাগুলো আছে, যেটা তাদের হাতে, তারা তাদেরকে সব রকম ক্লিন চিট দিতে পারে যে তুমি এগোও, তুমি কাজ করো, সেই বিরোধিতার জায়গায় আছে পশ্চিমবঙ্গে বিজেপি। আমরা যদি একদম রিসেন্ট অতীতে বলি, আরজি করে ওটা বিজেপির বিরোধিতার ভূমিকা। কয়েক কোটি মানুষ রাস্তার দখল নিয়েছিল, কয়েক কোটি মানুষ 14 তারিখ রাতে তার রাগকে, তার ঘৃণাকে, তার আশঙ্কাকে, তার ভয় পাওয়াকে মানুষ রাস্তায় জায়গা দিল। আচ্ছা, কারা জায়গায় দিল? শুধুমাত্র আরজি কর হসপিটালের বাইরে? শুধুমাত্র আমাদের কলকাতা বা যেগুলোকে ধরে নিন আমরা গাঁয়ের দিকে থাকি, আমাদের কাছে হুগলিও কলকাতা, হাওড়াও কলকাতা, উত্তর 24 পরগনাও কলকাতা, সবটাই কলকাতা, সদর শহরগুলো। হ্যাঁ, কলকাতা। তো এই যে বৃহত্তর কলকাতা, এই কলকাতার রাস্তাতে কি শুধু সেদিনকে মানুষ দাঁড়িয়েছিল না? তো জেলায় জেলায়, গ্রামে গ্রামে, একদম প্রান্তিক অঞ্চল, যার নিজের গ্রাম থেকে কলকাতা আসতে 1.5 থেকে প্রায় 2 দিনের সময় আজকের ডেটেও লাগে। আমি উত্তরবঙ্গের মাদারিহাটে ছিলাম তখন, সেখানেও প্রতিবাদ হয়েছিল। মানে তাকে যদি কলকাতা আসতে হয় তাহলে তাকে প্রথমে 3 ঘন্টা আসতে হবে ট্রেন ধরতে, তারপরে ট্রেন ধরতে হবে, তারপর 12 ঘন্টা, তারপরে কলকাতা। মানে তার যাওয়া আসাতে তার 3 দিন সময় লাগবে, সে যদি কলকাতায় পা রেখে যায়। তারা রাত দখল করেনি, এই কয়েক কোটি মানুষের রাগ, ঘৃণা, ক্ষোভ, আশঙ্কা, নিজের সেফটির জন্যে। আচ্ছা, তারা তৃণমূলের সরকারে কোনো ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিতে ছিল না? ছিল তো। তখনও তো আবাস যোজনার লিস্ট হচ্ছিল, তখনও তো 100 দিনের কাজের টাকা দুর্নীতি করে খেয়ে মেরে দিয়েছে তৃণমূল। তখনও তো বিজেপির সরকারটা আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। মানুষ এগুলো জানে না। মানুষ কেউ মুখে বলছে আর কেউ ভেতরে চাপা ওই ক্ষোভের জায়গায় রেখেছে, এখনো অবধি মুখে উচ্চারণ করে শব্দগুলো পরপর বসাচ্ছে না। তারা তো সেদিন রাতে রাত দখল করে নিয়ে তারা তো কেউ কলকাতার রাস্তায় বেরিয়েছেন, যাদের মুখে আলো পড়ে, কৃতি, তারকা, যাদের মুখে আলো পড়ে না। এবং মুখে আলো পড়তে গেলে যারা এখনো পর্যন্ত মুখে ঘোমটা নেই, কোমরে কোলে বাচ্চা, সেও কিন্তু সেদিনকে রাত দখল করেছিল। বৃষ্টি পড়ছিল সেদিন রাতে, বাচ্চার মাথায় একটা চিকচিকি বলে ওরা, একটা প্লাস্টিক বেঁধে দিয়েছিল, বাচ্চা কোলে আছে, আর তার পায়েও 2টো প্লাস্টিকের চটি, 50 টাকা দাম হবে, গায়ে 50 টাকাতেই পাওয়া যায়। সেও তো রাত দখল করলো কিসের জন্যে? বিচারের জন্যে।
যাতে পশ্চিমবঙ্গে এই ধরনের অন্যায় ঘটনা আর কোনোদিন না ঘটে। তারপরে সিবিআইয়ের ভূমিকা কি, বিজেপির রাস্তায় থাকা আরজি করের ভূমিকা কি? শুধুমাত্র কয়েকটা সিটে বিরোধিতার ভূমিকায় যাবে, কাজে যাবে না। মানুষ একটা বুদ্ধি মত্তার সঙ্গে এককোষী অ্যামিবা থেকে আজকের মানুষ, তার বোঝাপড়াকে, তার মাথাকে বাদ দিয়ে রাজনৈতিক দল যদি মনে করে যে আমি সব জিতে নেব, সে রাজনীতিকে অস্বীকার করছে। এখানে একটা প্রশ্ন আসে, যেহেতু মানুষ নিয়ে এতগুলো কথা হলো, আগে খেটে খাওয়া দের পার্টি, শ্রমিকের পার্টি, দলিতদের পার্টি হিসাবে, ক্ষেত মজদুরের পার্টি হিসাবে বামপন্থীদের দেখা হতো। আমি এটা একটা জাস্ট কনসেপশনের কথা বলছি, আমি তোমার উত্তরটা জানতে চাইবো। এখন জনমানসে একটা কথা হয়েছে, সিপিএমে সব শিক্ষিত লোক, সিপিএমে খুব শিক্ষিত লোকরা সিপিএমকে ভোট দেয়। তো সিপিএম না হঠাৎ করে একটা এলিট ক্লাসের পার্টি হিসাবে শহরের মানুষ শুনতে আরম্ভ করেছে। মীনাক্ষী মুখার্জি হোক কিংবা সিপিএম পার্টি আসলে কাদেরকে রিপ্রেজেন্ট করে? 23-এর পঞ্চায়েতের ভোটে মনসুর আলম বলে একটি ছেলে খুন হয়ে গেল, চোপড়ায় থাকে। রাজিবুল বলে একটি ছেলে, কম বয়সী ছেলে, খুন হয়ে গেল। এখন পূর্ব বর্ধমানের ওই দিকটাতে থাকে। আনিস, যে প্রতিবাদী ছেলে, সে থাকে হাওড়ার আমতাই। এখান থেকে যেতে গেলে মানে কলকাতা শহরতলি থেকে যেতে গেলে 2-3 ঘন্টা সময় লাগবে। ওখানে যদি রাস্তায় দিয়ে একটা গাড়ি এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে একটা গাড়ি আসতে পারবে না। এই যে যারা এই কথাগুলোকে চালিয়ে দিতে চায়, তারা এটা পরিষ্কার জানে যে খেটে খাওয়া মেহনতি মানুষ যারা ঘাম ঝরায়, তারা যেমন লাল ঝান্ডাটাকে শক্ত করে ধরতে চায়, কারণ তারা জানে যে আমার ঘামের দাম এছাড়া কেউ দিতে পারবে না। এবং এ দেবে মানে এ দেবার কর্তৃত্ব নয়, আমরা সবাই মিলেই এই লাল ঝান্ডা ধরেই ঘামের দাম আদায় করে নিতে পারবো, কারণ অন্যরাই ঘামের দাম দিতে পারবে না। এই পশ্চিমবঙ্গে লাস্ট 15টা বছরে এখন তো মানুষকে একদম চুষে নেবার জন্য ডবল ইঞ্জিন কাজ করছে। একটা বিজেপি, একটা তৃণমূল, একদম দুটোই। কোথাও কোনো ছাউনি নেই মাথার উপরে, কোথাও কোনো ছাউনি নেই। সেখানে মানুষ জানে এই যে 8 ঘন্টার কাজ থাকবে না, 12 ঘন্টা 16 ঘন্টার কাজ হবে। 5,000, 6,000, 10,000, 11,000-এ নিজের শ্রমকে বিক্রি করতে হবে, নিজের গতরকে বিক্রি করতে হবে। ছাউনি আছে কোথাও? কোথাও ছাউনি নেই। আমি যদি এই পশ্চিমবঙ্গের একটা গরিব মানুষকে বলি গিয়ে যে চলো তোমাকে একটা ডাক্তার দেখিয়ে দিই, তার কাছে ডাক্তারের হাইয়েস্ট লেভেল কি? পিজি, SSKM আজও। সেই পিজিতে যদি সে ডাক্তার দেখাতে আসে এবং সেই হসপিটাল চত্বরের মধ্যে যদি যায়, তাহলে দেখবে যে সেখানে ঠিকাতে ফ্লোর পরিষ্কার করছে, ঠিকাতে নোংরা আবর্জনা পরিষ্কার করছে, ঠিকাতে গোটা হসপিটালের মধ্যে যদি কোথাও ইলেকট্রিসিটি লাইন টাইন খারাপ হয়ে যাচ্ছে সেটা ঠিক করে দিচ্ছে, ঠিকাতে বাইরে সিকিউরিটি গার্ড বসে আছে, ভেতরে যদি কেউ ডিজিটাল এক্সরে করছে বা যদি কোনো উন্নত আর কি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যদি কোনো টেস্ট হচ্ছে, সেখানেও ঠিকাতে বসে আছে, মেশিনও ঠিকাতে বসে আছে, যিনি চালাচ্ছেন তিনিও ঠিকাতে, এবং যিনি সার্টিফিকেটটা বের করে দিচ্ছেন তার উপরেও কিন্তু তাদের কোম্পানির নাম লেখা আছে। যে রসিদটা দিচ্ছে সেই রসিদে লেখা থাকছে যে আপনার এই টেস্টের জন্য এত টাকা খরচা হচ্ছে, যেহেতু এটা সরকারি তাই আপনার এখানে কোনো টাকা নেওয়া হচ্ছে না, আধার কার্ডটা জমা নিচ্ছে। সরকার তাদেরকে টাকা পে করছে, মানুষ সেখানে দিচ্ছে না। কিন্তু গোটা সিস্টেমটাতে যারা কাজ করছে তারা প্রত্যেকে ঠিকাতে কাজ করছে, সব লো পেড, 5, 6, 10, 12। কাজের কোনো সুরক্ষা নেই, কাজের কোনো যে বেতন বাড়বে তার কিছু নেই, জো হুজুর করে মাই বাপ বলে থাকতে হবে, যা বলবে তাই শুনতে হবে, বিরোধিতা করার জায়গা নেই। তা ছাউনিটা কোথায়?
বেতন বাড়ানোর জন্য, ছাউনি কোথায়? আমি রিটায়ারমেন্ট হয়ে যাব, আমার পেনশন কি হবে? ছাউনি কোথায়? আচ্ছা, কালকে যদি আমার কিছু হয়ে গেল, তাহলে সেই কোম্পানিটা আমার কোনো দায়ভার নেবে? ছাউনি নেই। তাহলে শুষে নেবার জন্যে, জাঁতা কলে পিষে মারার জন্য ডবল ইঞ্জিন চলছে। যে আইন ছিল সেই আইনগুলোকে তুলে দিচ্ছে। নাহলে এরা তো শক্ত হাতে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লাল ঝান্ডাটাই তো ধরছে। 9 জুলাই স্ট্রাইক হলো, সেই স্ট্রাইকে তো লাল ঝান্ডাই ধরলো। তৃণমূল বললো ধর্মঘট করা যাবে না, আর বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ছিল। তাহলে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আজকে চিরদিনই শহরাঞ্চলে যে মধ্যবিত্ত মানুষ যারা থাকেন তারাও এটা বোঝেন, তারাও জানেন। তাহলে তারাও তাদের মনন মানসিকতা দিয়ে তারাও এই জিনিসটাকে ফিল করছেন, এবং এর বিরুদ্ধে কোথায় লড়তে হবে, এর বিরুদ্ধে কোথায় দাঁড়াতে হবে, তার জন্য কিন্তু তারাও ছক বাঁধছেন। আর যে দলিতদের পার্টি ছিল, গরিবদের পার্টি ছিল, ছোট লোকদের পার্টি ছিল, কৌটো নাচানোর পার্টি ছিল, সে পার্টি আজও আছে। তুমি যেটা বললে যে এই ঠিকায় যে মানুষগুলো বা কন্ট্রাকচুয়ালে যারা আছে তারা লাল ঝান্ডা ধরছে, আমি তোমার আরেকটা বাস্তব কথা বলছি। কন্ট্রাকচুয়ালি তারাই পাচ্ছে যারা লোকালে তৃণমূল করে, এবং তৃণমূল করার সুবিধার্থে বা বেনিফিশিয়ারি হিসেবে বা পুরস্কার হিসেবে তারা কোনো না কোনো কন্ট্রাকচুয়াল জব পাচ্ছে, হয়তো সিভিক ভলেন্টিয়ারে পাচ্ছে, হয়তো কোনো হসপিটালে কাজ পাচ্ছে বা ইত্যাদি। প্রথম কথা, তাহলে যারা এক্সিস্টিং তৃণমূল কংগ্রেস যারা, তাদের মাথায় কিন্তু আছে আমি তৃণমূলটা করি বলেই কন্ট্রাকচুয়াল জবটা পাচ্ছি, এইটা একটা মেন্টালিটি। দ্বিতীয় মেন্টালিটি, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সরকার, পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালি তারা এই লাস্ট কয়েকদিন আগেও আলিপুর চিড়িয়াখানার একটা জমি বিক্রি করেছে, কারণ তারা ফান্ড রেজ করতে চাইছে, যে ফান্ডগুলো দিয়ে তারা ভাতা বা ইত্যাদি যে সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিমগুলো আছে, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো চালাতে চাইছে। এক হচ্ছে এই যে কন্ট্রাকচুয়াল স্টাফ যারা তৃণমূল করার সুবিধার্থে, এরা আনঅফিসিয়াল, বাট এটা সবাই জানে, তুমিও জানো, সুবিধার্থে যারা কন্ট্রাকচুয়াল জব পাচ্ছে তারা কিভাবে লাল ঝান্ডার আন্ডারে আসবে, তাদেরকে কিভাবে বোঝানো সম্ভব যে যারা ভাবছে যে তৃণমূলটা করি বলে আমি চাকরিটা পেয়েছি। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি এই সমস্ত কন্ট্রাকচুয়ালকে আমি পার্মানেন্টে আনতে চাই, ধরে নিই যদি কালকে সিপিএম আসে, তাহলে এই সমস্ত কন্ট্রাকচুয়ালকে যদি আমি পার্মানেন্টে আনতে চাই, তখন তো আমার যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমগুলো আছে সেখানে এফেক্ট পড়বে। সরকার তো বলছে আমি এখান থেকে টাকা বাঁচাচ্ছি, তুমি তার উত্তরে কি বলবে? তার মানে প্রথম এই জিনিসটা ক্লিয়ার হচ্ছে যে কাজের স্কোপ আছে। কাজের স্কোপ তো সবসময় আছে। তার মানে এটাও ঠিক হলো যে কাজের স্কোপ থাকা সত্ত্বেও ইয়াঙ্গাররা তারা কাজ পাচ্ছে না, সঠিক ন্যায্য মূল্যে পাচ্ছে না, কাজ পাচ্ছে না। কাজ পাওয়ার তাহলে শর্ত কি? তৃণমূল করতে হবে, এইটা। আচ্ছা, কাজ পেয়ে যাওয়ার পর আচ্ছা কত পাচ্ছে? পশ্চিমবঙ্গে যদি আমরা ধরে নিই যে 10 কোটির পশ্চিমবঙ্গ, তার মধ্যে যদি 60% ইয়াঙ্গার জেনারেশন হয়, তার মধ্যে কর্মক্ষম যুব। এখন তো কলকাতার বা পশ্চিমবঙ্গে যে কোনো স্টেশনে যদি একটা দূরপাল্লার একটু যদি কম ভাড়ার ট্রেন দেখা যায়, সেখানেই পশ্চিমবঙ্গে যুবদেরকে দেখতে পাওয়া যায়। একদম মানে যাচ্ছে, সব রাজ্য ছেড়ে যাচ্ছে। তাহলে কন্ট্রাকচুয়াল কত পেলো আর কত পশ্চিমবঙ্গের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে? এটা শুধু আমাদের কথা নয়, পশ্চিমবঙ্গের বিধানসভায় উচ্চারিত হওয়া কথা। তাদের কাছেও কোনো তথ্য নেই। আচ্ছা, তথ্য নেই এটা সত্যি কথা, তার মানে কি তথ্য রাখতে ভয় পাচ্ছে? যে আমি যদি তথ্য রাখি এবং এই তথ্য যদি আমি প্রকাশ করি, তাহলে নিজেকে কিছু গিলতে হবে তার জন্য। তাহলে আজকে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েদের কাছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গের মা বাবাদের কাছে কোনো সামনে কোনো মানে কোনো ছবি নেই, কোনো ছবি নেই যে আমি এরপর কি করব। এখন কাজ করলে, এখন যেখানে আছি লেখাপড়া করছি বা করছি না, বা ড্রপ আউট হয়ে গেছি, বা স্কুল ছাড়তে কলেজ ছাড়তে বাধ্য হয়েছি, কোনো রকমে একটা কোনো কাজের জায়গা, তাহলে কাজ পাওয়ার
পশ্চিমবঙ্গের শর্ত হলো যে শাসক দল তৃণমূল এটা করতে হবে। তাহলে পশ্চিমবঙ্গে কাজ পাওয়ার ক্রাইটেরিয়া, নিয়োগের কি ক্রাইটেরিয়া হবে, সঠিক নিয়োগ নীতি কি হবে, তার মানে নিয়োগ নীতি নেই। একটাই নিয়োগ নীতি, সেটা হলো শাসক দলের সঙ্গে একটু থাকতে হবে, করতে হবে। আচ্ছা, সেখানেই তো ঘুষেরও তো কথা উঠে এলো, তবেই না 26,000-এর চাকরি বাতিল হয়ে গেল। 22,000 ছেলেমেয়ে চাকরি, 22 লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিল। 22 লক্ষ ওয়েমারের কথা আমরা বারবার বলেছি যে 22 লক্ষ ওয়েমার তুমি বের করে দাও। তাহলে তুমি সেখানে 26,000 জনকে তুমি চাকরি দিলে, আর বাকি 21,74,000-কে তুমি বললে যে তোমার চাকরি হলো না ভাই। কেন হলো না? কেন হলো না সেটা আজকের ডেটে দেখা গেল যে অনৈতিক পথে কেউ কেউ চাকরি পেয়েছিল, কেউ কেউ, আমি 26,000-এর মধ্যে সবাইকে বলছি না, কিন্তু গোটা সিস্টেমটাকে, প্রসিডিওরটাকে, গোটা পদ্ধতিটাকে, তাহলে শুধুমাত্র শাসক দল নয়, তার সঙ্গে আরেকটা যুক্ত হলো ঘুষ, স্বজন পোষণ। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে এ কাজের কোনো সিকিউরিটি নেই, এ কাজের কোনো নিরাপত্তা নেই, তাহলে পার্মানেন্ট কাজেও নিরাপত্তা নেই, কন্ট্রাকচুয়াল কাজেও নিরাপত্তা নেই। এখানেই যখন কাজে ঢুকে যাচ্ছে তখন তার কাছে ওই যে যৌথ জাঁতা কলে পিষে মারা, তুমি কাজে ঢুকিয়ে দিতে পারো, তুমি তার মাথায় ছাতাটা তুমি ধরতে পারছো না। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার যদি বলে যে শাসকের সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাকে আমি তোমাকে 10,000-এর কাজে ঢুকিয়ে দেবো, তার জন্য 25,000 তুমি আমার পকেটে দাও, কিন্তু 10,000-এর কাজে ঢুকে যাবার পরে কাজটা যে তোমার টিকে যাবে, কালকে যে তোমার অ্যাক্সিডেন্ট হবে না, কালকে যে তোমাকে কাজ থেকে বের করে দেবে না, কালকে যে কোনো ল ফ্রেম করে দিয়ে যদি কালকে কোনো ক্রাইটেরিয়া হয়ে যায় যে তুমি এখানে কাজটা করছিলে, কি করবে কি না। আমরা তো দেখলাম যে বিভিন্ন কম্পিউটার টিচারে কাজ করছিল, সয়েল টেস্টিং ল্যাবরেটরিগুলোতে কাজ করছিল, বিভিন্ন ভোকেশনালের ল্যাবগুলোতে কাজ করছিল, এজেন্সির মাধ্যমে নিযুক্ত। তো কোনো নিয়োগ নীতির কোনো মা বাবা ছিল না, কোনো মা বাবা ছিল না। আজকে তো তারাই সেই চাকরি থেকে বাদ গিয়ে গোটা কলকাতার বিধাননগর, সল্টলেক, যতগুলো এলাকা, ধর্মতলা, এখানে কারা বসেছিল পশ্চিমবঙ্গের বেকারদের মেলাতে? তো তারাই তো আজকে, তারা কাদের বিরুদ্ধে লড়াই করছে? তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে। তো আচ্ছা, তারা এই লড়াইয়ে শুরুয়াতটা কোথায় করেছে? বামপন্থী আন্দোলনে, ছাত্র যুবদের আন্দোলনে, গাঁয়ে থেকে, পাড়ায় থেকে, বস্তিতে থেকে, কলকাতাতে এসে কোর্টে কেস করেছে, সেই কেসের ক্ষেত্রেও। তারপরে সেখানে তাদের সেই কাজের তারা কি ফেরত পেল? কই পেল না তো। বছরের পর বছর ইন্টার্ন, সিভিক, কন্ট্রাকচুয়াল পেল না। তাহলে যদি নিয়োগের মাপকাঠি হয় শাসক দল, একটা চিঠি, ঘুষ, তার জায়গাটা থাকবে না, থাকছে না। এবং সরকার কি বলছে, টিভিতে কি দেখাচ্ছে, নিউজ চ্যানেল কি বলছে, খবরের কাগজ কি বলছে, তার থেকেও একটা বড় অভিজ্ঞতা হলো আমি আমার জীবনের অভিজ্ঞতার আয়নায় কি দেখছি। সেই জায়গা থেকেই পশ্চিমবঙ্গের 23-এর পঞ্চায়েতের ইলেকশনে মানুষ জান কবুল করে লড়াই করেছে তৃণমূলের বিরুদ্ধে, এবং প্রশাসনের বিরুদ্ধেও লড়াই করেছে। কর্পোরেশনের ভোটে, পৌরসভার ভোটে মানুষ জান কবুল করে লড়াই করেছে। কার বিরুদ্ধে? তৃণমূলের বিরুদ্ধে। জিতেছে। নদিয়ার আমাদের তাহেরপুর জিতেছি আমরা। বিভিন্ন জায়গায় যে আমাদের কর্পোরেশনের, পৌরসভার যে সিটগুলো আছে, 2013 থেকে শুরু হয়েছে, 13, 18, 23, 6কে 9, ইংরেজি 6কে 9 করা, 9কে 6 করে দেওয়া, সার্টিফিকেট কেড়ে নেওয়া, জোর করে পঞ্চায়েতের অফিসে তালা দিয়ে দেওয়া, তারপরে তাদেরকে কাজ করতে না দেওয়া, তাদেরকে দল থেকে অন্য দলে যুক্ত করে দেওয়া। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে যারা একদম গ্রাসরুট লেভেলে আছে তারা কিন্তু এই অন্যায়টার বিরুদ্ধে, এই শোষণটার বিরুদ্ধে তারা লড়ছে, এবং লড়ে তারা জিতছেও। প্রশাসন গুন্ডাদের মাথায়
দুষ্কৃতীদের মাথায় এবং সরকারের মাথায় ছাতা ধরেছে, আর ছাতাটা ফুটিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার। অথচ এই এত দুর্নীতি সত্ত্বেও বিজেপির সরকারের টনক নড়ছে না যে এত দুর্নীতি আছে, একবার এদেরকে ধরি না। আপনি পশ্চিমবঙ্গের কোনো থানাতে 100 দিনের কাজের টাকা লুটপাট করার জন্যে একটাও পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে এবং একটিও পঞ্চায়েতের অফিসে কাজ করা কোনো স্টাফের বিরুদ্ধে বিজেপির করা কোনো অভিযোগ আজ পর্যন্ত অন্ততপক্ষে আমরা দেখতে পাইনি। এটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে মানুষটা গ্রামেগঞ্জে লড়াই করছে, হয়তো তোমার অভিযোগ অনুযায়ী যে প্রশাসনের একটা অংশ তৃণমূলের সাথে রয়েছে বলে তাদের সেই লড়াইটা অনেক ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। এবার অ্যাডমিনিস্ট্রেশনের একটা বড় পদের লোক, সেইটার সাথে তো গ্রামের যে মানুষটা ঝান্ডা নিয়ে লড়ছে তার পক্ষে অতটা ইন্টেন্সিটি নিয়ে তার বিরুদ্ধে যাওয়াটা সম্ভব নয়। তারা জানতে চায় যে এই পরিস্থিতিতে আমাদের নেত্রী মীনাক্ষী মুখার্জির থেকে আমি কিভাবে তাদেরকে পাশে পাবো বা নেতৃত্বকে পাশে পাবো। যদি কোনো জেলায় কোনো অংশে একটা বড় অংশের অ্যাডমিনিস্ট্রেশন তার বিরুদ্ধে কিছু করে, ফাঁসিয়ে দেয় বা জোর করে তার উইনিং সার্টিফিকেট না দিতে চায়, নেতৃত্বকে তারা কিভাবে পাশে পাবে বা নেতৃত্ব কিভাবে তাদের পাশে থাকতে চাইছে? পশ্চিমবঙ্গে আজকের ডেটে সিপিআইএম শুধুমাত্র এটা আজকের দিনে নয়, এটা হয়েও এসছে। যখন 34টা বছরের প্রথম দিকে সরকার তৈরি হচ্ছে তখনও এটা ছিল, আজকের ডেটেও এটা আছে। পশ্চিমবঙ্গের লিডার বলতে শুধুমাত্র যে কয়েকজনকে মিডিয়াতে দেখতে পাচ্ছে, যাদের খবর কাগজে ছাপছে, শুধুমাত্র তারা নয়। সিপিএমের গঠনটা, সিপিএমের কাঠামোটা, সিপিএমের কাজ করার যেটা তাদের যা বৈশিষ্ট্য আছে, যে পরিকাঠামোর মধ্যে সিপিআইএম কাজ করে, সেখানে গ্রামের মানুষ তার পাশের জনকে সে দেখতে পায় যে নেতা এসেছে এবং নেতা দাঁড়িয়ে আছে। তো 2 দিন আগে পূর্ব বর্ধমানে জমি উদ্ধার করে নিল লাল ঝান্ডা পুঁতে। দাঁতপুরে মানুষ দাঁড়িয়ে থেকে লড়াই করছে, দাঁড়িয়ে থেকে। আলিপুরদুয়ার তুরতুরি চা বাগান বন্ধ করে দিয়েছে। 30% জমি তৃণমূল কংগ্রেসের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী বেহিসাবি রাজনৈতিক দেউলিয়াপনা প্রকাশ্যে। আপনি বলছিলেন না যে তুমি বলছিলে যে যেটা সিপিএম আরবানদের মধ্যে আছে, সিপিএম এলিট ক্লাসের মধ্যে আছে, সিপিএম একটু সমাজের মধ্যবিত্তদের মধ্যে আছে। তুরতুরি চা বাগানে যারা কাজ করে তারা একদম কুলিকামিন বস্তিতে থাকে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকার তিনি বলে দিলেন যে 30% জমি আমি দিয়ে দেবো যারা ট্যুরিজমে আছে, মানে চা বাগানের সঙ্গে থাকবে না। কোথায় সিদ্ধান্ত গ্রহণ করলেন? চা বাগানে যে কোনো সিদ্ধান্ত তো ত্রিপাক্ষিক সিদ্ধান্ত হয়, সেখানে মানুষজনকে যুক্ত করে। বামেদের সরকার ছিল, সেখানে তো মানুষজনদের সঙ্গে যুক্ত করে নিয়ে কোনো সিদ্ধান্ত নিত। তাহলে এলিট ক্লাস, মধ্যবিত্ত, চেতনার দিক থেকে স্কুল কলেজে যাচ্ছেন, অফিস আদালতে কাজ করছেন, তারাও দেখছেন 30% জমি কারোর সঙ্গে কথা না বলে চা বাগানের জমি আপনি দিয়ে দিচ্ছেন গোটা পরিবেশটাকে নষ্ট করার জন্যে। আর এই রাজ্য সরকার 2 থেকে 3টে পেনাল্টি দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। যিনি রিক্সা টানছেন, যিনি ঠেলা টানছেন, তার ট্যাক্সের টাকায় পরিবেশকে নষ্ট করার জন্য এ রাজ্যের সরকার পেনাল্টি দিচ্ছে। কোনো খবরের কাগজে সব তুমি ফলাও করে পাবে না। কেন? ওই যে ঢোক গিলতে হয়, যে ঢোক গিলতে হয়। এখানেই রাজনৈতিক নেতৃত্বদের সততার পরিচয়। শুধু কয়েকটা কার্ডবোর্ডে লিখলে হয় না সততার প্রতীক। যাই হোক, এখন বোধোদয় হয়েছে, লিখছে না, জানে যে লিখলে লোকে হাসবে। ও সব আমরা বক্তৃতায় বলি, এখানে তোমার সাথে বসে আছি ওসব বলছি না, যে যদি এটা না থাকে তো চুল দিয়ে ঢাকা দেয়, যদি দুটোই না থাকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। মাঝখান দিয়ে হাঁটছে, একদম বেপরোয়া, লাগামহীন।
আবারও বলছি, বালিতে বসে আছে, লাগামহীন ভাবে ভাবছে তো যে আমি একটু উঁচুতে আছি, বসে আছি, না, বালি সরছে, প্রতিদিন বালি সরছে, আর মানুষ সেটা অবজার্ভ করছে, মানুষ সেটা দেখছে। তাহলে তুরতুরি চা বাগানে যে কাজ করছে, সে কুলিকামিন বস্তিতে থেকে পাতা তুলছে, গেট খুলে দিচ্ছে, সেই পাতা ওজন করছে, নিয়ে যাচ্ছে, সেই তুরতুরি চা বাগান তারা লড়াই করে ট্রেড ইউনিয়ন, লাল ঝান্ডা, সিপিআইএম পার্টি, এলাকার মানুষ সবাই মিলে একসাথে থেকে তুরতুরি চা বাগান খুলে দিল। খবর আছে? নেই খবর। কেন? মানুষ নিজের ধকে আর হকে কারখানা খুলিয়ে দিল। আর 9 জুলাই যখন স্ট্রাইক হলো, তখন গোটা তুরতুরি চা বাগান সেখানে 100% সেখানে স্ট্রাইক করে দিল। দুটো লড়াই, একটা হচ্ছে মাঠের লড়াই, যেখানে ডেফিনেটলি লাস্ট এই কয়েকদিন আগে একটা ব্রিগেডও হলো, সেখানেও যথেষ্ট সাকসেসফুলি কৃষক ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়ন প্রবাবলি তাদের শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর, বস্তির। আর একটা হচ্ছে ভোটের লড়াই। আমি আবারও ফিরে আসছি যে সামনে বিধানসভা নির্বাচন, সিপিএম এর গুরুত্বপূর্ণ মুখের মধ্যে তুমি একজন। তোমার কি মনে হয় ভোট ভিত্তিক পর্যালোচনায় সিপিএম এর এই মুহূর্তে অবস্থা কিরকম? মানুষ, আমরা যা কাজ করার সুবাদে নিচে নেমে, আমাদেরকে তো সবাইকে নিচে নেমে কাজ করতে হয়, আমাদের পার্টির স্ট্রাকচারই তাই, আমাদের প্রত্যেককে নিচে নেমে কাজ করতে হয়। এবং আমাদের একদম পার্টির রাজ্য সম্পাদক থেকে আমাদের যারা পার্টির সাধারণ সদস্য, তারা সবাই নিচে নেমেই কাজ করেন, তার মাঝখানে আমরাও পড়ছি। তার সুবাদে আমরা এইটা বলতে পারি যে ভোট ভিত্তিক যা পর্যালোচনা, সেখানে তৃণমূল চরম ভয়ে আছে এবং বিজেপিও তাদের প্রমাদ প্রতিদিন গুনছে। প্রতিদিন তৃণমূলও জানে যে ওর ভোট সরছে, বিজেপিও জানে যে মানুষ তাদেরকে আর ভোট দিচ্ছে না। মানুষ তো প্রথম দিকে তুমি একটা প্রশ্ন করেছিলে যে অনেকটা ভোট বিজেপির দিকে শিফট হয়েছিল, যদিও আমরা এইভাবে ভাবি না, বা আমাদের ওই স্কুলিংটাই নেই যে ভোট কারো পৈতৃক সম্পত্তি। মানুষ তৃণমূলের অত্যাচার, তৃণমূলের শাসন, তৃণমূলের গুন্ডারাজ, এর বিরুদ্ধে মানুষ দাঁড়াতে চেয়েছিল। এবং ওই সময়টাতে, যে সময় তুমি কথা বললে যে বিজেপির দিকে, লিডারকেও 64খানা কেস দিয়েছে, ক্যাডারকেও 64খানা কেস দিয়েছে, লিডারকেও এলাকা ছাড়া করে দিয়েছে, ক্যাডারকেও এলাকা ছাড়া করে দিয়েছে, মুক্তাঞ্চল বানিয়েছে। বাকি যারা থেকে গেছে তারা সেই প্রশাসনের কাছে গিয়েও সেই ছাউনিটা পায়নি, সেই ছাতাটা পায়নি, সেই সাপোর্টটা পায়নি। সাপোর্টটা পায়নি বলেই তো আজকের ডেটে পশ্চিমবঙ্গে বিএলআরওকে ব্যবহার করে যে জমির দুর্নীতি চলছে, যা মাথা চাড়া দিয়েছে, এর থেকে তো পরিষ্কার বোঝা যায় যে প্রশাসন একটা অংশ তারা এত দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যে এর বিরুদ্ধে যদি দাঁড়াতে চায়, তাহলে এদের নিজেদের, ওদের তো 5 বছরের ভাড়াটে সিট রাজনৈতিক দল হিসাবে, কিন্তু এরা তো 60 বছরের চাকরি, সরকারি চাকরি, তো এদেরও চেয়ার চলে যাবে। কোথাও কোথাও তারা এই জায়গাতেও আছে, গোটা পশ্চিমবঙ্গে একদম খনি থেকে শুরু করে নদী, জঙ্গল, জমি, শহরাঞ্চলে বড় বড় বিল্ডিং যারা, যেগুলো প্রমোটাররা বানায়, সেটা গ্রামের দিকে একটা নদী থেকে বালি তুলে দেওয়া, মাটি বিক্রি করে দেওয়া, নদীর গতিপথ চেঞ্জ করে দিচ্ছে, নদীর তীরে বাজার বসিয়ে দিয়েছে। সম্ভব? নদীর তীরে, নদীটা সরু হয়েছে, সেখানে বাজার বসিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বাজার বসালো হকাররা, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং হতে পারে? অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বানিয়ে দিচ্ছে নদীর তীরে। তাহলে প্রশাসনের একটা অংশ কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেলে
একটি দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে বা দুর্নীতিগ্রস্ত সরকারকে রান করানোর জন্যে যে জায়গাটায় যেতে চাইছে, মানুষ তো আর মানে এটা নয় যে চোখে দেখছে না, মানুষ চোখে দেখছে। তাহলে এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে গিয়ে মানুষ, তুমি বললে যে চলে যাচ্ছিল বিজেপিতে, আবারও বলছি আমরা ওই থিওরিতে আমরা যাই না যে ভোট কারো পৈতৃক সম্পত্তি। ঠিক আছে, একটা পারসেপশন থাকে, লিডারও নেই এলাকায়, ক্যাডারও নেই, প্রত্যেক দিন যথেচ্ছ খুন হচ্ছে, সব এমপিরা খবরের কাগজ পড়তে গিয়ে বলছে আজকে দুটো মুন্ডু কাটার খবর পেলাম না, আজকে আমার চায়ের আমেজটা ভালো হলো না, এবং সেটা ফলাও করে খবরের কাগজে ছাপলো। মানুষের মনের মধ্যে একটা ভয়কে রেজিস্টার করে দেবার জন্য, শক্ত ভিতে রেজিস্টার করে দেবার জন্য একটা বিরাট চক্রান্ত চলেছে, আজও চলছে। কিন্তু তার বাইরেও মানুষের পেটের খিদে, হাতের কাজ, মানুষের বুদ্ধিমত্তা, মানুষের মগজ শেষ কথা বলে। আর শেষ কথা থেকেই মানুষ প্রতিদিন শক্ত যে জায়গাটা ধরতে চাইছে সেটা লাল ঝান্ডা। আর সেটা আমরা আজকের ডেটে বলতে পারি যতটা আর কেউ বুঝতে পারছে তার থেকে বেশি তৃণমূল এবং বিজেপি বুঝতে পারছে যে ধসছে। আর ধসছে বলেই প্রশাসনকে আরো আক্রমণাত্মকভাবে এবং নিজেদের পোষা দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীদেরকে, গুন্ডাদেরকে আরো আক্রমণাত্মকভাবে এলাকায় তারা ডিপ্লয়েড করছে এবং মানুষের উপরে তারা এই আক্রমণটাকে নামাচ্ছে। তোমার কাছে সিপিএম এর টপ মানে কে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী, বিজেপি নাকি তৃণমূল? নীতির ভিত্তিতে ধরতে গেলে আজকের পশ্চিমবঙ্গের দুজনেই, কিন্তু তৃণমূল কংগ্রেস যা গুন্ডারাজ পশ্চিমবঙ্গে শুরু করেছে, সেই গুন্ডারাজকে খতম করার জন্য তৃণমূলকে তো উৎখাত করতেই হবে এবং মানুষ সেটা করবে। এবং বিজেপি প্রতিদিন তৃণমূলের সমস্ত লোকজনদেরকে যেভাবে মাঝ রাস্তায় আধা খেচড়া করে ফাইলগুলোকে ধুলো খাওয়াচ্ছে, তাতে তৃণমূলের ওই বিজেপির প্রতি মানুষের যেটা ছিল যে চলো কেন্দ্রের সরকারে আছে, তৃণমূলকে একটা দেবে আচ্ছাসে, সেখানে তাদের ফুসকা গেরো হয়ে গেছে। ফলত সিপিএম এর হিসাবে যদি নীতির দিক থেকে বলো তাহলে দুজনেই এক জায়গায় আছে। দুজনেই আমাদেরকে একদম আমাদের কাজ, আমাদের কারখানা, আমাদের কথা বলার জায়গা, আমাদের গণতান্ত্রিক পরিবেশ, আমাদের শিক্ষার পরিবেশ, আমাদের স্বাস্থ্যের অধিকার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, সব কিছুকে। তুমি বলো না, বিজেপির পার্টি দিল্লিতে এবারে এনডিএতে আছে, এর আগে তো দুবার একক সংখ্যাগরিষ্ঠতাই ছিল। নির্মলা সীতারামন যতবার বাজেট পেশ করলো, কোন আক্কেলে এরা পিডিএস সিস্টেম থেকে এবং খাদ্য নিগম থেকে এরা টাকা কাটেলমেন্ট করতে পারে? কোন আক্কেলে? আচ্ছা, গোটা পশ্চিমবঙ্গে যখন, গোটা ভারতবর্ষেই যখন আস্তে আস্তে প্রোডাকশন ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে তারা যখন কাজের জায়গাগুলো কমছে, তখন কোন বুদ্ধিতে 100 দিনের কাজের টাকা এরা কমাতে পারে, 100 দিনের কাজকে কমাতে পারে? সেখানে ওরা ডেফিনেটলি ডিফারেন্ট কিছু লজিক দিয়েছে, যে দেশের ডিফেন্স বাজেট আরো বাড়ানো উচিত ছিল, বাড়াতে পারিনি, বা সরকারের কাছে এনাফ ফান্ড নেই ইত্যাদি। আমি কাউন্টার লজিক বলছি, বিজেপিকে রিপ্রেজেন্ট করছি না, আমি ওদের কথা বলছি। তার মানে সরকার এটা ঠিক করছে যে ফান্ড নেই, কম আছে। তা ফান্ড আসবে কি করে? তার ব্লুপ্রিন্ট কি? আমাদের রেল, বিএসএনএল গুলো বেচে দিয়ে? সেটাও তো একটা ফান্ড রেজিং এর লজিক হিসেবেই বিক্রি করা হয়েছে। হ্যাঁ, তারপরে তারা আমাদেরই ব্যাংক থেকে আমাদেরই টাকা লোন নেবে, আমাদেরই সম্পত্তি কিনবে, তারপরে লোনের টাকা শোধ করবে না। তারপরে দেশের সরকার বসে নিয়ে তারকে বললো যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তো এত টাকা 409 টাকা নিয়েছিলে, তুমি 9 টাকা দিয়ে দাও, 400 টাকাটা মুকুব করে দিলাম। শিল্পপতিদের সরকার। হ্যাঁ, আম্বানি, আদানি, টাটা, বিড়লা, ভারতী টেলিকম, এই 5টা কোম্পানি আজকে গোটা ভারতবর্ষের 20% মালিক সম্পদের। বলছে মুখে, বলবে না। আবারও বলছি, এরা যখন 2018 থেকে পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্যের ডেটা ঝাঁপ বন্ধ করে রেখেছে, ওরাও ঝাঁপ বন্ধ করে রেখেছে। কেন? ঝাঁপ খুললেই প্যান্ডোরার বক্সের মতন যা তথ্য বেরোবে, তাতে আজকে তোমাকে আমাকে এখানে বসে আমাদেরকে কথা বলতে হবে না। পাড়ার চায়ের দোকানে, আমাদের মাচাতে, তাসের আড্ডাতে, খেলার মাঠে
মানুষ ডিসিশন নিয়ে নেবে, আর মানুষ এই ডিসিশন নিচ্ছে। এবং সিপিআইএম এই কাজটাই মাঠে ঘাটে করছে, সিপিআইএম এর কর্মীরা করছে, সিপিআইএম এর নেতৃত্বরা করছে, সিপিআইএম এর সমর্থকরা করছে। আমি অনেক বড় কথা বললাম, নেতৃত্বরা করছে, কর্মীরা করছে, সিপিআইএম এর সমর্থকরা করছে। এবং তারা শুধুমাত্র নেটে করছে, মাঠে করছে, ঘাটে করছে, দাঁড়িয়ে থাকছে। যারা সরে গেছিল রাজনীতির অলিন্দ থেকে, তারা ফিরে আসছে। রাজনীতি খারাপ যারা এটাও মনে করতো, এবং যারা সরে গেছিল এই সমস্ত জায়গা থেকে, 2011-তে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার এসে লাইব্রেরিতে কি খবরের কাগজ পড়বো কি পড়বো না সেখানে সেন্সার করেছিল। ভালোভাবে নিয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যবিত্তরা, এখনো তো বইয়ের লিস্ট দিয়েছে। পশ্চিমবঙ্গের এলিট ক্লাস ভালোভাবে নিয়েছিল। পশ্চিমবঙ্গের মাস্টারমশাইরা, অধ্যাপকরা, সাংবাদিকরা, যারা বিভিন্ন কাজের সঙ্গে পেশার সঙ্গে যুক্ত আছে, যাদের অন্তত পক্ষে পেটের ভাতের চিন্তাটা কালকের জন্য করতে হয় না, তারা ভালোভাবে নিয়েছিলেন। স্বৈরাচারী শাসন ব্যবস্থাতে এবং বৈশিষ্ট্যে একটা জিনিস থাকে, তারা ভাবে যে আই এম দ্য বেস্ট। আমি এটা বললাম, কেউ কিছু বলছে না, তার মানে ঠিক আছে। আরে বিরোধীকে তুমি বলতে দিচ্ছ না, তাই তুমি শুনতে পাচ্ছ না, কিন্তু তোমাকে কান পাতা দরকার। কান যদি না তুমি পাততে পারছ তো তুমি বিরাট ভুল করছো। সরকারে থেকে যায় 1-2% মধ্যে, সরকারে থেকে যায় 1-2% জন্য, সরকার থেকে চলে যায় 1-2% জন্যে। তো বিহারের ভোট আসছে, এরকম তো গোটা দেশের ভোটিং অ্যানালিসিসে তো দেখা যায়। লাস্ট লোকসভা নির্বাচনেও এরকম অনেক সিট ছিল যা বিজেপির বিরুদ্ধে 2000, 1000, 3000 সিটে হেরে গেছে। তাহলে ভোটে, সংসদীয় গণতন্ত্রের পার্সেন্টেজ, ভোটের সংখ্যা, আসন এসবে অনেকটা হয়ে যায়। কিন্তু তুমি কি পলিসি রান করাতে চাইছো, তুমি কি নীতি রান করাতে চাইছো, তুমি দেশকে কোথায় নিয়ে যেতে চাইছো, তুমি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে কোথায় নিয়ে যেতে চাইছো? তুমি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে 8322-এর স্কুলের গেটে তুমি তালা দিয়ে আর 22,000 মদের দোকান খুলে দেওয়া লাইসেন্স বিলি করবে? তুমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে ভুয়ো নিয়োগপত্র বিলি করবে? বগটুইতে দলের লোক অন্য দলের লোককে, নিজের দলেরই লোককে পুড়িয়ে মেরে দিল, তুমি ভ্যানিটি ব্যাগ থেকে তুমি চেক বার করবে? অধ্যত্ত কোথায় যায়? আচ্ছা, সেদিনকে তোমার দলের লোক তোমার দলকে পুড়িয়ে মারলো, সেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে তৃণমূলের নেতৃত্ব, বীরভূমের নেতা দাঁড়িয়ে বলছে, আচ্ছা তুমি এক কাজ করো, সুচপুরের মতন কেসটা সাজাও। হোয়াট ইজ সুচপুরের মতন কেস মানে? আচ্ছা, মানুষ এগুলো রেজিস্টার করে না? আমরা সংগঠনের রাজনীতিতে এসেছি, আমাদেরকে নেতারা শিখিয়েছেন তোমার দুটো চোখ, লক্ষ কোটি চোখ তোমায় দেখছে। এদেরকে কেউ শেখালো না গো, কেউ শেখালো না। যেদিনকে বগটুইতে ঘটনা ঘটলো তখন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ওখানে পৌঁছে গেলেন সেখানকার নেতৃত্বদেরকে নিয়ে ঘুরপথে। তারপরে গেলেন সরকার, ব্যাগ থেকে বের করে চেক দিয়ে দিল। এই চেক তো দিতে গিয়েছিল আমতাতে আনিসের বাবাকে, যায়নি দিতে। রাত্রিবেলা মড়াতে বসে কোন একটা সংবাদ চ্যানেলের একটা লোক বললো আমাকে দিদি পাঠিয়েছে। কোন দিদি গো? না, রিসেন্টলি তো এক আইপিএস অফিসার যিনি এমএলএ হয়েছেন তিনিও চেক দিতে গেছিলেন। হ্যাঁ, আমার ওটা 3 নম্বরে আসবে। দ্বিতীয়ত কি না, আরজি করে সন্দীপ ঘোষকে পার্সোনাল বাউন্সার নিরাপত্তা রক্ষী, তাকে যখন জিজ্ঞেস করছে যে তুমি সন্দীপ ঘোষের, তোমাকে কে এখানে পাঠালো? বললো আমাকে দিদি পাঠিয়েছে। কে দিদি? কে? আর তারপরে তামান্নার মাকে গিয়ে বলছে যে আমি এসেছি, আপনি এটা নিয়ে নিন। অধ্যত্ত শুরু হয়। সেদিনকে
তোমার দলের লোককে পুড়িয়ে মারলো, সে কিছু বললো না বলে আমতাতে আর কালীগঞ্জে তুমি মুখের মতন জবাব পাবে না, এটা হয় না। এখানে আমার একটা প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন মাথায় আসছে, কিন্তু আমার জিজ্ঞাসা হচ্ছে, এই যে যেহেতু পলিসির কথা উঠলো, অনেকে, এটা আমি ব্যক্তিগত স্তর থেকে বলছি না, অনেকে বলে যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখলে ইয়ং বয়সের মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে পড়ে যায়, তার স্ট্রাগল বা ইত্যাদি ইত্যাদি। ধরো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে কলকাতা কেন লন্ডন হবে না, দীঘা কেন গোয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। যদি আজকে সিপিএম ক্ষমতায় আসতো বা আসে, যদি কোনো না কোনো দিন মীনাক্ষী মুখার্জির চিফ মিনিস্টার হয়, পলিসিগতভাবে সে পশ্চিমবঙ্গের ফিউচারটা কীরকম বানাতে চায়, কীরকম পশ্চিমবঙ্গ সে বানাতে চায় যেটা আজকে নেই? চিফ মিনিস্টার তো আর পশ্চিমবঙ্গ বানায় না। চিফ মিনিস্টার যে রাজনীতিকে সে করে এবং যে রাজনীতিকে সে নিয়ে যায়, সেই রাজনীতির পলিসি তার রাজ্য, তার দেশ এবং তার ভবিষ্যতের যা প্রোগ্রাম আছে, যা কাজ আছে, সেইটাকে করে। আমরা একটু আগে কথা বলছিলাম যে ঠিকা শ্রমিক নিয়ে। সিপিএমই তো পশ্চিমবঙ্গে একটা সময় প্রথমে মানুষের ক্রয় ক্ষমতা, কেনার ক্ষমতাকে তৈরি করেছে, হাতে জমি দিয়েছে, চাষ করার জন্য করেছে। তারপর গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অসংখ্য কারখানা, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, ব্রিজ, সেতু, ইউনিভার্সিটি, হসপিটাল তৈরি করেছে। একটা সামগ্রিক বিকাশ। আমরা শুনেছি 5 কিলোমিটারের মধ্যে কোনো বাচ্চা যদি কোনো স্কুলে ভর্তি হতে যায়, আর সেই স্কুলের যদি স্টুডেন্ট ভর্তির ক্যাপাসিটি ওভার করে যায়, তবুও সেই স্কুলের হেড টিচার বলতে পারবে না যে আমি তোমাকে নিতে পারবো না। এইটা ছিল পলিসি। এইটা এসআই অফিস থেকে, ডিআই অফিস থেকে ওই স্কুলের হেডমাস্টারমশাই দিদিমণির কাছে আসতো যে আপনি না বলবেন না, আপনি দেখুন যে কত বাচ্চা পড়তে আসছে। সেই সংখ্যাটা এক্সিড করে গেলে, সেই ক্লাসে বসতে না পারলে আমাকে সেকশন বাড়াতে হবে, আমাকে ক্লাসরুম বানাতে হবে, এবং তার জন্য আমাকে টিচার আরও বেশি নিয়োগ করতে হবে। আর টিচার নিয়োগ করতে গেলে স্বচ্ছ পথে আমাকে তার একটা ব্যবস্থা করতে হবে, এবং তারা যে লেখাপড়া করে টিচার হতে পারবে, টিচার হবার জায়গা আছে, টিচার হতে পারবে, এবং তার টিচার হবার জন্যে তার নিজের মধ্যে একটা ইচ্ছে, প্রত্যাশা এবং তার একটা লক্ষ্য তৈরি করে দেওয়া, এইটা হচ্ছে একটা সরকারের কাজ। তাই পশ্চিমবঙ্গের স্কুলের সংখ্যা বেড়েছিল হু হু করে, টিচার রিক্রুটমেন্ট হয়েছিল। আজকে তার উল্টো দিকে যাচ্ছে না। মাধ্যমিকের পরীক্ষাতে ড্রপ আউট আছে, হলো। আচ্ছা, ঠিকা শ্রমিক কারখানা পশ্চিমবঙ্গে আজকের ডেটে প্রায় 21,000-এর বেশি কারখানা ঝাপ বন্ধ হয়ে গেছে। অনেকে আছে যারা একটু বেশি টাকা পয়সা নিয়ে পশ্চিমবঙ্গে একটা কোনো ব্যবসা, শিল্প, একটু উদ্যোগ করতে চায়, তারা পশ্চিমবঙ্গ ছাড়তে চাইছে। তাদের কারখানার যা অ্যাড্রেস ছিল, যেটা শেষে ছিল ওয়েস্ট বেঙ্গল, তার এখন ঠিকানাতে সেই স্টেটের জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পলিসি হচ্ছে, আমরা যারা সিপিআইএম পার্টি করি, যে তোমাকে প্রোডাকশন ইউনিট খুলতে হবে, তোমাকে কাজ দিতে হবে। শ্রমিক তার শ্রম সমাজ গঠনের জন্যে তারা ব্যয় করবে এবং তারকে দাম দেবে সরকার। আচ্ছা, যদি দাম না দিতে পারে তাহলে তাকে সিকিউরিটি দেবার জন্য একটা ছাতা ধরবে, তার জন্য ল ফ্রেম হবে। পশ্চিমবঙ্গে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে, যাদের কোনো পিএফ পেনশন নাই, পশ্চিমবঙ্গে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, সিপিআইএম পার্টি, তাদের লড়াই, পার্লামেন্টের ভেতরে এতগুলো লাল ঝান্ডার এমপি, এ লড়াই পশ্চিমবঙ্গ থেকে দিল্লি গিয়ে আজকের পশ্চিমবঙ্গের
বিভিন্ন কর্পোরেশনে, মিউনিসিপ্যালিটিতে এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্যে একটা নির্দিষ্ট ছোট পরিমাণের টাকা সেখানে কাটা হয় এবং সরকার সেখানে তার সুদ দেয় এবং তারপরে সে যখন 60 বছর বয়স হবে তখন সে একটা পেনশন পাবে। তার বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টাল ডেথ কেস, তার বিভিন্ন কাজ, যার নির্মাণ শ্রমিক আছে করেছে। কারা করেছে গো এটা? আজকে সেই টাকা জমা পড়ছে না এবং নিজেরাই নিজেদের কথা বলছে। তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য, পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের সঠিক বেতন দিয়ে সঠিক ঘন্টায় কাজ করা, এই সবটার জন্য পশ্চিমবঙ্গের সিপিআইএম এর পার্টির কাছে ব্লুপ্রিন্ট রেডি। এবং এটা আর কেউ জানুক আর না জানুক, তৃণমূল বিজেপি জানে। আমাদের তো আর হাতির দাঁতের মতো নেই যে একটা সুন্দর করে দেখাবো আর একটা ভেতরে বলবো, যেমন ওরা বলেছিল যে বছরে 2 লাখ ছেলে মেয়ের চাকরি, আর যারাই চাকরি করতো তাদের সব টেবিল চেয়ার তুলে দিয়ে আর সেখানে কন্ট্রাকচুয়াল। আমাদের একটাই দাঁত। এখানেও বসেও যা বলছি, আমাদের নির্বাচনী ইশতেহারেও তাই থাকে। আরও ফার্মলি, আরও একদম তীক্ষ্ণভাবে, একদম ম্যান টু ম্যান মানুষের সাথে সিপিআইএম কথা বলছে এবং সিপিআইএম সেই জায়গাটা অর্জন করছে আরও নতুন শক্ত ভিতে। ওই জন্য তো যখন অ্যাডমিনিস্ট্রেশন বিরুদ্ধে এলাকার গুন্ডারা, মাসেল পাওয়ার, মানি পাওয়ার, দুর্নীতির অর্থনীতি, তৃণমূল কংগ্রেসের সরকার, একটা গুন্ডারাজ চলছে, তার মধ্যেও মানুষ দাঁড়িয়ে যাচ্ছে লড়াই করতে। এমনি এমনি হচ্ছে না পশ্চিমবঙ্গে। এমনি এমনি পশ্চিমবঙ্গের মানুষ স্লোগান তোলেনি। সিপিআইএম স্লোগান তুললো, চোর ধরো জেল ভরো। সবাই বলল চোর ধরো জেল ভরো। সিপিএম বললো গ্রাম জাগাও, চোর তাড়াও। চোরগুলো সব জেলে গেছিল। যাদের চোরগুলোকে জেলে রেখে দেবার কথা বিজেপির, তারা চোরগুলোকে মাঝপথে জেল থেকে বার করতে শুরু করছে। মানুষের অভিজ্ঞতায় মানুষ দেখছে সিপিআইএম ভোটে এবং তারপরে পশ্চিমবঙ্গকে গড়তে ওরা তো অনেকটা পিছিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে, অনেকটা। কিন্তু পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে গেলে পশ্চিমবঙ্গের মানুষের মোটিভ, পশ্চিমবঙ্গের মানুষ, এ তো ঐতিহাসিকভাবে সত্য, পশ্চিমবঙ্গের মানুষ গড়তে জানে, পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করতে জানে, পশ্চিমবঙ্গের মানুষ মানবিক, পশ্চিমবঙ্গের মানুষ একে অপরের পাশে দাঁড়াতে জানে, পশ্চিমবঙ্গের মানুষ সাংস্কৃতিক, পশ্চিমবঙ্গের মানুষ খুব নরম নমনীয়, পশ্চিমবঙ্গের মানুষ খুব ইমোশনাল, পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় কারো যন্ত্রণা দেখলে তার ছাতি ফেটে যায়, পশ্চিমবঙ্গের মানুষ তার পাশে দাঁড়ানোর জন্য ছটফট করে, পশ্চিমবঙ্গের মানুষ একের জন্যে গাঁয়ে হোক, বাড়ি বাড়ি গিয়ে হোক চাঁদা তোলে, পশ্চিমবঙ্গের মানুষ অনলাইনেও একটা কোনো মুমূর্ষ ব্যক্তির জন্যে কাজ করে। পশ্চিমবঙ্গের রক্তদান আন্দোলন একটা বিরাট আন্দোলন। পশ্চিমবঙ্গের এই বৈশিষ্ট্যগুলো পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে ওরা সরিয়ে নিয়েছে, কিন্তু ওই বৈশিষ্ট্যকে সরালেই তো সরে না। সেই মানবিক, সংস্কৃতি সম্পন্ন, ইমোশনাল গঠন করতে পারে, হৃদয়ে জায়গা দিতে পারে, আগলে রাখতে পারে, একজনের জন্য অন্যজন মরতে পারে, এবং এটা ঐতিহাসিকভাবে সত্য। স্বাধীনতার সময় তার আন্দোলন তার আগের থেকে সত্য, তারপরে পশ্চিমবঙ্গ গড়ার সময় থেকে সত্য। বক্রেশ্বর এমনি এমনি গঠন হয়নি। পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা রক্ত বিক্রি করে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর গড়েছে। পশ্চিমবঙ্গের ওই বৈশিষ্ট্য হারিয়ে যায়নি। পশ্চিমবঙ্গের ওই বিশেষ বৈশিষ্ট্যকে কেউ চাপা দেওয়ার চেষ্টা করেছিল গুন্ডারাজকে মাথা চাড়া দিয়ে। পশ্চিমবঙ্গের ওই বৈশিষ্ট্যগুলো ফিরে আসছে করোনাতে, রেড ভলেন্টিয়ারে, আরজি করে, ফারাক্কাতে ওই বাচ্চা মেয়েটার রেপ কেসে, কসবাতে, জোকাতে, পশ্চিমবঙ্গের ক্ষেতের জমি ফিরে নিয়ে আসার জন্যে, ওই তুরতুরি চা বাগান, দাঁতপুর, পূর্ব বর্ধমান, ওই যে দেউচাতে ঢুকতে দিচ্ছে না আদিবাসীরা, ঢুকতে দিচ্ছে না। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের আর্জ, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের শক্তি, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশন, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের যারা আমাদের অভিভাবক, তাদের এটা তাদের চোখগুলো চিকচিক করে।
পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশনের সামনে তার এই বৈশিষ্ট্য, যখন করোনা আসে, যখন আরজি কর আসে, যখন একটা আন্দোলন আসে, পশ্চিমবঙ্গের মানুষের কাছে যখন 26,000 চাকরি চলে যায়, পশ্চিমবঙ্গের কাছে যখন কোনো একটা কলিয়ারির গেটের তালা পড়ে যায়, পশ্চিমবঙ্গে যখন চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাটার ডিপার্টমেন্টে নোটিশ চলে আসে টেবিলে, পশ্চিমবঙ্গ এই তো 2024 সরকার গঠনের 1 সপ্তাহের মধ্যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি চলে এলো যে এই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। পশ্চিমবঙ্গে যখন মুর্শিদাবাদের আম বাগানগুলোকে কেটে দিয়ে ওই আম্বানি আদানিদের জন্য যখন ওই পাওয়ার গ্রিড তৈরি হবে, বাংলাদেশ থেকে কি করে তার জোড়ানো হবে, কি করে বিদ্যুৎ আসবে, কি করে যাবে, তখন যখন আম গাছগুলোকে কেটে দেয়, তখন ওই পশ্চিমবঙ্গের ওই মায়েদের, ওই বাড়ির লোকগুলোর, তাদের সামনে যখন দাঁড়াবো না, তো তাদের ওই এই একটা মুখের একটা উজ্জ্বলতা আলাদা হয়ে যায়, চোখগুলো চিকচিক করে, 5টা গঠনমূলক কথা বলে, লড়ে যাবার মানসিকতা হয়। এইটা পশ্চিমবঙ্গ, এবং প্রতিদিন পশ্চিমবঙ্গে এটা প্রত্যেক দিন রিভাইভ হচ্ছে এবং পশ্চিমবঙ্গে এটা স্ট্যাবলিশড হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এই পশ্চিমবঙ্গটা জিতবে, সামনের ভোটেই জিতবে। এবং এই পশ্চিমবঙ্গটার জন্যে পশ্চিমবঙ্গের মানুষ যারা গঠনমূলক, যারা গ্রহণ করতে জানে, যারা ভালোবাসতে জানে, যারা মন খারাপ হলে দুকলি গান গাইতে জানে, যারা রাস্তার মোড়ে দাঁড়িয়ে একটা কবিতা ওড়াতে পারে, যারা পশ্চিমবঙ্গের মাঠে ঘাটে 2 পাতা পড়েনি কিন্তু মানুষের ধান কাটতে গিয়ে গান করে, কয়লা কাটতে গিয়ে গান করে, তাঁতি যখন ওই মাকু দিয়ে কাপড়টা সেলাই করে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা যখন বসে করে, তখন সে যখন গুনগুন করে না, সে হয়তো রবীন্দ্রসঙ্গীত গায় না, সে হয়তো নজরুল গীতি গায় না, সে হয়তো সলিল চৌধুরী গায় না, কিন্তু তার তাঁতের ওই খটখট আওয়াজের সঙ্গে মিলে সে একটা গান গায়। চা বাগানের পাতা তোলে সে একটা গান গায়। যে কয়লাটা কাটে, সে যখন কয়লাটা কেটে মাথায় নিয়ে বেরোয় ওই আন্ডারগ্রাউন্ড মাইন্স থেকে, তখন তারা একসঙ্গে হুমনা করে গান গায়। এই পশ্চিমবঙ্গটা ফিরে দাঁড়াচ্ছে। এই পশ্চিমবঙ্গটাকে যারা একটা অন্ধকার টানেলে ঢুকিয়ে দিতে চাইছে, তারা জিতবে না, পারে না জিততে, কারণ এটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে। এটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, টানেলে ঢুকিয়ে দেওয়াটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, লটারির দোকানে ভিড় করে দেওয়াটা পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, মদের দোকানে ভিড় করে দেওয়া, গাঁজা, চারস, হেরোইন, বোমা, বন্দুক, জাল ওষুধ তা তৈরি করার কারখানা, বিএলআরওর অফিসের সামনে দালালদের একদম মাছির মতন ভনভন করা, কারখানার গেটগুলোতে দাঁড়িয়ে থেকে বন্ধ করে দেওয়া, কে কোথায় কাজ করছে, কার কি রাজনৈতিক আইডেন্টিটি তাকে বের করে দেওয়া, এটা পশ্চিমবঙ্গের বৈশিষ্ট্য নয়, এটা পশ্চিমবঙ্গের একটা অন্ধকার টানেল যেখানে ওরা ঢুকিয়ে দিয়েছে। আর পশ্চিমবঙ্গ ওই পশ্চিমবঙ্গটা যেটা ওই আলোটার দিকে তাকায়, এ পশ্চিমবঙ্গ ওই টানেল থেকে বেরোতে শুরু করেছে বলেই তো ভয় পাচ্ছে, শুরু করেছে বলেই তো প্রশাসনকে ব্যবহার করে একটাও দোষীদেরকে শাস্তি দিচ্ছে না। কারণ ওরা জানে যে এই পশ্চিমবঙ্গটা যদি দাঁড়িয়ে যায়, তাহলে ওরা যে পশ্চিমবঙ্গটাকে টানেলে ঢোকাতে চাইছে, সেই টানেলটাকে ভেঙে চুরমার করে দেবে। টানেলই থাকবে না পশ্চিমবঙ্গে, ওই অন্ধকার টানেলটাই থাকবে না। পশ্চিমবঙ্গটা এই যে উন্নতির পশ্চিমবঙ্গ, প্রগতির পশ্চিমবঙ্গ, মানবিকতার পশ্চিমবঙ্গ, উন্নত মস্তিষ্কের পশ্চিমবঙ্গ, চেতনার পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গ ওই টানেলটা ভাঙার জন্য রেডি হয়েছে। আমরা কতটা বুঝছি, মানুষ কতটা বুঝছে, সে তো আমাদের মধ্যে আছে। শত্রুরা সবসময়, মানে যে কোনো লোক সে জানে যে আমার শত্রু কতটা শক্তিশালী। তাহলে যারা তৃণমূল কংগ্রেস, যে টিএমসি, তৃণমূল কংগ্রেস বলতেও খারাপ লাগে, টিএমসি বললেই আচ্ছা যে ওই জায়গাতে বিজেপি, এরা যারা ওই টানেলটায় ঢোকাতে চাইছে না, এরা জানে এদের শত্রু হচ্ছে ওই পশ্চিমবঙ্গটা, আবেগী, লড়াকু। ওই জন্য ওই পশ্চিমবঙ্গটাকে ওরা ভয় পায়, ওই জন্য ওরা এই পশ্চিমবঙ্গটাকে কায়েম রাখতে চাইছে, বরকরার রাখতে চাইছে। ওই পশ্চিমবঙ্গ থেকে বেরোতে হবে। তাই তো ওরা যেটা আমাদের জাফরাবাদে চন্দন দাস, গোবিন্দ দাস খুন করলো, 4.5 ঘন্টা পুলিশ এলো না,
4.5 ঘন্টা পুলিশ এলো না। আমরা তো গেছিলাম ওখানে, বিডিও অফিসের গাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে। বিডিও অফিসে যিনি কাজ করতেন তিনি দুপুরবেলা যখন আমরা ওখানে পৌঁছেছি, সকাল থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরতে গিয়ে, যিনি চাকরি করেন বিডিও অফিসে, পঞ্চায়েতের অফিসে, তিনি বেরিয়ে এসে বলছেন যে আমি ফোন করছি, অফিসে ফোন করছি, বিডিওকে ফোন করছি, পুলিশকে ফোন করছি, যে আমি ওয়ার্কার, আমি কর্মী, আমি কর্মচারী, আমি বলছি এটা সমস্যা হচ্ছে। তাও 3.5 ঘন্টা 4.5 ঘন্টা পুলিশ আসেনি। তো ওই যিনি কর্মচারী, যিনি কাজ করছেন, তার যে গাড়িটা পুড়ে গেল, তারা কি ওই দিনই রাতের বেলা জল খেয়ে ঘুমিয়ে যাবে না, ভুলে যাবেন? ভুলবে না। তারপরে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে নিয়ে যে রাজনীতি, সেই রাজনীতিটা মানুষ ভুলে যাবে? মানুষ ভুলবে না। আর একটা ইনসিডেন্ট যেটা মিডিয়াতে খুব উঠে এসেছিল বা আসে, আমি তোমার থেকে টাইম ফ্রেমটা জানতে চাইবো যে আরজি কর ইনসিডেন্টে আমরা তোমাকে গাড়ি আটকাতে দেখেছি এবং সেখান থেকে খবরটা মিডিয়ার সামনে আসে। তুমি আমাকে একটু যদি ঘটনাক্রমটা একটু বলো, তখন কি হয়েছিল, কিভাবে তোমরা খবর পেলে বা কখন গেলে, কি শুনে গেলে, তাহলে ওটা একটু আরেকটু ভালো হয়। সেদিন তো কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মানে ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর মিছিল ছিল। উনি আমাদের, আমি যে সংগঠনে ছিলাম, এখন যে সংগঠন থেকে আমাদের নিজেদের স্ট্রাকচার অনুযায়ী, এবং এই স্ট্রাকচার আমরা নিজেরা তৈরি করেছি যে আমরা যুব সংগঠন করব। তো আমরা এখানে আমাদের সংগঠনে আছে যে আমরা 40 বছর পর্যন্ত করতে পারি কাজ। আমাদের সংগঠনে আমরা নিজেরাই পশ্চিমবঙ্গে ঠিক করেছিলাম যে আমরা 38 বছর বয়স হবে সেদিন যদি আমি কোনো কমিটিতে ইলেক্ট হলাম তো আমি থাকবো, আর যদি সেদিনকে আমার 38 বছর ক্রস করে গেছে আমি সেই কোনো কমিটিতে আমরা ইলেক্ট হব না। এবং গোটা পশ্চিমবঙ্গের প্রায় 32-33 লক্ষ যে আমাদের সদস্যরা আছে, তারা এটা সবাই মিলে নিজেরা আলোচনা করে অ্যাকসেপ্ট করে এবং এই পলিসিকে আমরা অ্যাডপ্ট করেছি পশ্চিমবঙ্গে। ফলত এখন আমি সেই সংগঠনে নেই। আবার নতুন কমরেডরা সেখানে এসছেন, আরও অনেক নতুন লড়াকু কমরেডরা তৈরি হচ্ছেন যারা এই সংগঠনে আসবেন। তো আমাদের সংগঠনের প্রাক্তন সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য। এই যে তুমি বলছিলে না যে মুখ্যমন্ত্রী হলে বা সিপিএম সরকারে এলে পশ্চিমবঙ্গের কি করবে, তো 68-তে বুদ্ধদেব ভট্টাচার্য ডিওয়াইএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক। কিসের জন্য লড়েছিলেন? সবার জন্য কাজ শিক্ষার জন্য লড়েছিলেন, একজন কর্মী হিসাবে। তখন তো তিনি মুখ্যমন্ত্রী নন 68-তে। তারপরে তিনি 68-তে সম্পাদক, সংগঠন চলছে, দীনেশ মজুমদার, আরও অনেক কমরেডরা এসছেন, বুদ্ধদেব ভট্টাচার্য এসছেন, এমএলএ হয়েছেন, জ্যোতি বসু মুখ্যমন্ত্রী ছিলেন। লড়াইটা তো শুরু হয়েছিল কাজের জন্যই, মাসুল সমীকরণ নীতি, পশ্চিমবঙ্গে যাতে কারখানা হয়, জমি যাতে যাদের কাছে বাড়তি আছে সিলিং করে দিয়ে নিয়ে আসা, কালোবাজারি করে দেওয়া। তাহলে যার জন্য মাঠে লড়ছিলেন, যখন প্রশাসনিক দায়িত্ব পেয়েছেন সেইটাকেই সবার প্রথম ইমপ্লিমেন্ট করেছেন। তাহলে যে দাবিতে আজকে আমরা লড়ছি যে স্থায়ী কাজ দিতে হবে, তাহলে ভবিষ্যতের পশ্চিমবঙ্গে তার জন্যই কাজ হবে। বুদ্ধদেব ভট্টাচার্য যদি কাজের জন্য লড়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়ে যাবার পরে, জ্যোতি বসুর পরে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, তাহলে পশ্চিমবঙ্গের চারিদিকে যদি তাকাই, সল্টলেক, 5 সেক্টর, বজবজ, মেজিয়া, মানে নাম বলতে গেলে এখন অনেক সময় চলে যাবে, তাহলে তার জন্য তো করেছিলেন। তাহলে একজন কর্মী ছিলেন, সম্পাদক ছিলেন, তারপরে কাজের দাবিতেই কাজ যখন প্রশাসনিক দায়িত্বে এলেন তখন সেই কাজটাই করে দেখালেন। আমার মনে আছে বোধহয় কোনো একটা সাংবাদিককে তিনি যখন বলছেন যে এই যে এত ছেলে মেয়ে যারা কলেজ থেকে পাস করে বেরোবে তারা কোথায় যাবে, শুধু শব্দ শুনলে হয় না, একটা মানুষ যখন বলছেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, তার আবেগ, হ্যাঁ, তার আবেগ কি বলছে, তার চোখ কি বলছে, এগুলো স্বপ্ন দেখায়। তাহলে যিনি স্বপ্ন দেখেছিলেন,
কর্মী হিসাবে প্রশাসনিক দায়িত্বে এসে সেই স্বপ্ন যাতে ভেঙে না যায় তার জন্য জানকবুল লড়াই করা। তো সেই একজন লিডার মারা গেছেন। তারপরে তার ওই শেষ মিছিল, আমরা মিছিলে ছিলাম, আমাদের কাছে খবর এলো যে আরজি করে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এবারে একটা ঘটনা হলে তো আরও 2-3টে ঘটনা রিলেট হয়। তার কয়েক বছর আগেও নাকি আরজি করে ছাদ থেকে এরকমই একজন কোনো মেডিকেল বা প্যারামেডিক্যাল স্টাফ সেখান থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করেছে। আচ্ছা, এইটাও এলো। সত্যতা বলতে পারবো না। এসব কথা আসতে লাগলো। আমাদেরকে পার্টির নেতৃত্বরা বললেন যে এই শোভাযাত্রা শেষ করে মানে ওনাকে আর কি বডি দেহ দান করার পরে ওদিকে চলে যেতে হবে। আমরা ওখানে সব ছাত্র যুবরা এনআরএস গেটে ওনাকে বিদায় জানানোর পরে আমরা এক জায়গায় হয়ে আমরা সেদিন যে পাবলিক ট্রান্সপোর্ট বাস আছে ওই বাসে চেপেই আমরা গেলাম, এক জায়গায় নামলাম, নেমে অটোতে করে আবার লাইনে দাঁড়িয়ে অটোতে ধরলাম, ধরে আমরা সবাই মিলে আরজি কর গেলাম। তখনই থমথমে অবস্থা, বিজেপির সব নেতৃত্ব এক দুজনকে দেখলাম, কিন্তু যা ওখানে গিয়ে শুনলাম এবং যা দেখলাম তাতে দেখলাম যে একটা অন্য তৎপরতা। আমরা পরিবারের সাথে দেখা করতে চাইলাম, পুলিশের কাছে 2বার গেলাম, আমি নিজে গেছি, 2বার গেছি যে আপনি সামনে থাকুন, আপনি সামনেই থাকুন, আমি কি জিজ্ঞেস করছি আপনি দেখবেন। আপনার যদি মনে হয় যে আমি এখানে কোনো রাজনৈতিক একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করছি তো আপনি তো সামনে থাকবেন, আপনি আমাকে রেজিস্ট করে দেবেন। আর আমরা তো এমন কোনো বড় সংখ্যায় নেই, আর আমি তো একা কথা বলতে যেতে চাইছি। আমার সঙ্গে যে আমরা ছাত্র যুবরা ছিলাম এসএফআই ডিওএফআই তারা বললেন যে হ্যাঁ আমাদের মধ্যে থেকে উনিই যাবেন, কিন্তু তারা রাজি হলেন না। পুলিশ, আমরা 2বার গেলাম, রাজি হলেন না। আমরা তখন এদিক ওদিক যা খবর পেলাম তাতে তো কথা কানে ভাসছে যে সকালবেলা ঘটেছে, মা বাবাকে দেখতে দেয়নি, বলেনি, মা বাবার সাথে যোগাযোগ করতে পারছি না। আমরা পরিবারের একজনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, তাকে আমরা বলেছিলাম যে আমরা বলার আগে তারা বলা শুরু করলেন যে আমাদেরকে এরা বললো সুইসাইড, কিন্তু আমাদের মেয়ে সুইসাইড করতে পারে না, ও তো ডাক্তার, ও সুইসাইড কেন করবে, ও তো রাতে আরও যা যা কথা হয় সেগুলো বললেন। আমরা তখন তাদেরকে বলেছিলাম যে আপনারা কি চাইছেন। একটা ট্রমাতে থাকা একটা পরিবার সেই সময় কি বলতে পারে, এবং যেখানে মেয়েটির মা বাবা সেখানে নেই, পরিবারের অন্য একজন তার কাকিমা তারা, তো সেই মা বাবা সঙ্গে দেখা হয়নি। তো আমরা বললাম যে তাহলে আপনারা কথা বলুন, আর যদি বলেন তো আমরাও আপনাদের সঙ্গে আছি, এখানে আমরা সবাই মিলেই আছি। ওনারাই তখন বললেন যে দেখো এরা এখানেই মরলো, এখানেই পোস্টমর্টম হচ্ছে, এখানেই। আমরা তখন বললাম যে তাহলে আপনারা বলুন কি চাইছেন, সেরকম হলে বললো যে দেখো দাদা দিদিকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কথা বলবো। একটা ট্রমাটিক সিচুয়েশনে আছে, একটা পরিবার কাঁদছে, বুঝতে পারছে না, কাঁপছে। সেই সময় তারা আমাদেরকে কি জানে যে এরা একটা রাজনৈতিক দল, এরা রাজনীতি করে, ছাত্র যুব এরা এসে আমাদেরকে এই ধরনের বলছে, বুঝতে পারছে না। ঠিক সেই সময়ই হই হাল্লা শুরু হলো। পুলিশ বুঝে গেল যে এখানে এত সহজে ডেড বডি বের করা যাবে না, যা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছিল সেখানে। এবং পুলিশ তাদের বিভিন্ন রকমের ছোটোখাটো এইসব যা ওদের পদ্ধতি হয় সেগুলো, ওখানে অন্য কোনো রাজনৈতিক দল ছিল তাদেরকেও দেখলাম, তারাও কীরকম একটা সেফ সাইড খেলছেন এরকম। আমরা তখন নিজেরাই দাঁড়ালাম যে কোন দিক থেকে ডেড বডি বার হচ্ছে আমরা দেখব। ডেড বডি যখন বার হচ্ছে ওই মেয়েটির মুখ দেখা যায় না, একদমই দেখা যায় না। এত বিভৎস একটি মৃত মানুষের মুখ হতে পারে সেটা দেখতে পারা যায় না। তার আগে পুলিশকে একাধিকবার বলেছি, ওদের মা বাবার গাড়ি আমরা দেখিনি, জানতাম না, বলছে ওদের মা বাবাদেরকে নিয়ে চলে গেল। বিশাল কনভয়, বিশাল পুলিশ, আর তার মধ্যে তৃণমূলের হসপিটালের ভেতরে যারা আছে, সেদিন তো বুঝতে পারিনি, যারা আছে হসপিটালের ভেতরে একটি পিজিটি ট্রেনি, সে 4 জনের সাথে ডিনার করেছে, এখন যা যা আসে, তখন তো এত আসেনি, তাহলে তার মধ্যে থেকে তারাই ডেড বডি বার করে দিতে চাইছে, অথচ মা বাবার সাথে কথা বলতে দিচ্ছে না।
সেদিনকে যখন দেখলাম যে পুলিশ, প্রশাসন, বিরোধী রাজনৈতিক দল এবং সেখানকার তার সঙ্গে যারা কাজ করতো সেই অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকজনরা, এদের মধ্যে কোনো গোপন এবং একটি আনহোলি কিছু একটি নেক্সাস আছে যেটাকে এরা কিছু করতে চাইছে, আমরা তখন দেন এন্ড দেয়ার সেখানে আমরা গাড়ি আটকে দিয়েছিলাম। আমাদের দাবি একটাই ছিল, আমরা কিচ্ছু বলিনি যে পোস্টমর্টম করুন, আমরা একবারও বলিনি ডেড বডি অন্য কাউকে দিয়ে দিন। ভিডিও আছে, ওদের কাছে ভিডিও আছে, তৃণমূলের কাছে ভিডিও আছে, আমাদের ডিওয়াইএফআই ওয়েস্ট বেঙ্গল ফেসবুক পেজে ভিডিও আছে, পরে সেটা গোটা রাজ্যের মানুষও দেখেছেন। আমরা শুধু একটাই কথা বলেছিলাম যে মৃত ডাক্তার মেয়েটির মা বাবার সাথে আমাদেরকে 2 মিনিট কথা বলতে দিতে হবে। মা বাবা এসে বলবে যে তারা কি ডেড বডি নিয়ে চলে যেতে চাইছে, চলে যাবে, তাদের মেয়ে। তারা যদি সেখানে কোনো কমপ্লেন করেন, অভিযোগ করেন, সেটা পুলিশকে শুনতে হবে। এই একটাই দাবি ছিল। পুলিশ আমাদের কোনো কথা প্রথমেও শোনেনি, গাড়ি আটকানোর সময়ও শোনেনি, বরং সেখানে তৃণমূলের হসপিটালের ভেতরে যারা আছেন তারা চেষ্টা করেছে কি করে আমাদেরকে আক্রমণ করা যায়, কি করে আমাদেরকে মানে ভার্বালি অ্যাবিউজ করা যায়, কি করে আমাদেরকে মানে মারধর করা যায়, সেটা ওখানকার তৃণমূলীরা করেছে এবং পুলিশ সেটাকে সাপোর্ট করেছে। এবং পুলিশ পরক্ষণেই সেই পুরো এজেন্ডাটা নিজেদের হাতে নিয়ে আমাদেরকে সরিয়ে দিল বলতে সেই সরানোর দৃশ্যও আছে। একদম এক ঝাঁক ছেলেমেয়ে একটা গাড়িকে আটকে রেখেছে আর পুলিশের একটা বিশাল কনভয় তাদেরকে হাত দিয়ে ঠেলে ফেলে দিচ্ছে, তার উপর দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের যেখানে ভয় ছিল, আশঙ্কা ছিল, আমরা যা বলছিলাম সেটাই পরবর্তীকালে তার মা পরিষ্কার বললেন, তার বাবাও পরিষ্কার বললেন যে আমরা জানতে পারলাম না, আমাদের মেয়ের ডেড বডি পুড়িয়ে দিল। আসল জায়গাটা এর পরে দেখো, যে সন্দীপ ঘোষের প্রিন্সিপাল থাকাতেই একটা দুর্ঘটনা এবং একটা বীভৎস কাণ্ড ঘটলো, যার কোনো ক্ল্যারিফিকেশন তার কাছে নেওয়া হচ্ছে না, তখন গোটা রাজ্য ফুঁসছে রাগে যে হসপিটালের ডাক্তারের যদি সেফটি সিকিউরিটি না থাকে তাহলে কি হবে। ভেতরে জুনিয়র ডাক্তাররা বসলো, বাইরে আমরা বসলাম, গোটা পশ্চিমবঙ্গ, আমাদের দেশ বিদেশ তোলপাড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিলেন। যে তৃণমূলের কাউন্সিলর মেয়েটার ডেড বডিটা, 2টো ডেড বডি 3টে ডেড বডি জাম্প করিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরকে চেয়ারম্যান বানালেন পৌরসভার। আজকে আরজি করের ডাক্তার মেয়েটির মা বাবা যা যা অভিযোগ করছে সিবিআই তদন্তের বিরুদ্ধে, তারা তো সিভিলিয়ান। একটি মেয়ের, নিজের মেয়ের মৃত্যু তার বাবা মাকে আইনে পরিপক্ক করে দিল। একটি মেয়ের মৃত্যু, একটি মেয়ের খুন তার মা বাবাকে কি করে ইনভেস্টিগেশন করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে। তার মা বাবা বলছে এটা কেন জিজ্ঞেস করলেন না, ওকে কেন ডাকলেন না, কেন ডেড বডিটার কাছে এতগুলো লোক ছিল, কেন কর্ডন করা হয়নি। আচ্ছা, একটা সাধারণ গৃহস্থ মানুষ কর্ডন কথাটা জানে? আমরা রাজনীতিতে, সাংগঠনিক পরিস্থিতিতে আছি, কাজ করছি, আমরা এই টার্মগুলো জেনে যাচ্ছি। আমারই যা আত্মীয় স্বজন আছে তারাই কর্ডন মানে জানে না তো। আচ্ছা, পোস্টমর্টম রিপোর্টে ডাক্তার কি লিখে দেয় কোন মেডিকেল টার্মে, সেটা আমরা জানি না। এসব কিছু একটি মেয়ের মা বাবাকে শিখিয়ে দিল। মেডিকেল টার্ম, ইনভেস্টিগেশন টার্ম, সিবিআইকে কি প্রশ্ন করা দরকার, আদালতে কি বলা দরকার। একটা পরিবারকে, কোথায় ছিল পরিবারটা, সেই পরিবারটাকে কোথায় করে দিল। কিন্তু রাজ্য সরকারের হেলদোল আছে? প্রশাসনের তরফ থেকে তোমরা কি কি পরিবর্তন চাও প্রশাসনিক দিক থেকে, যেভাবে প্রশাসনকে সিস্টেমটা পাবলিক চলছে? সার্ভেন্ট বলে। প্রশাসনকে পাবলিক সার্ভেন্ট বলে।
তার মূল ফোকাস হওয়া উচিত পাবলিক এন্ড, এবং পাবলিক এন্ডের মানুষের তাদের শেষ জায়গা হচ্ছে, তাদের চিন্তা ভাবনা বা তাদের কাজটা হচ্ছে সামগ্রিক। তাহলে প্রশাসনের কাজটা হওয়া উচিত সামগ্রিক। তাহলে প্রশাসন যে প্রশাসন দুর্নীতিকে প্রশ্রয় দেয়, যে প্রশাসন দুর্নীতিকে স্ট্যাবলিশ করে, যে প্রশাসন দুর্নীতিকে এবং গুন্ডারাজকে সরানোর জন্য কিছু কাজ করে না। কালীগঞ্জে যেদিনকে আমরা গেলাম না থানাতে, কালীগঞ্জের থানাতে যেদিনকে তামান্নাকে বোম মেরে উড়িয়ে দিল, আমরা যখন থানাতে গেলাম তো একজন পুলিশ দাঁড়িয়ে আছেন, তাকে যখন পরপর প্রশ্ন জিজ্ঞেস করছি তিনি চুপ করে আছেন। তখন বলুন, তো বলছে এসব আমি বলতে পারবো না, আমার যিনি আছেন উপরে তিনি বলুন। তাহলে আপনার সাথে কথা বলে লাভ নেই, তাকে ডাকুন। তিনি এসে কি বলছেন, তামান্নার মা যখন একটার পর একটা প্রশ্ন করছে না, তামান্নার মা যখন একটার পর একটা প্রশ্ন করছে, তামান্নার মা পরপর নাম বলে দিচ্ছে, নাম বলে দিচ্ছে। তামান্নার মা চিৎকার করছে, কাঁদছে, মাথায় জল ঢালছে, বুক চাপড়াচ্ছে। একটি মা 15 বছর পর মা হয়েছিল, 15 বছর পর। এটাই তো আবেগ গো পশ্চিমবঙ্গের। আমারও তো মা আছে, তোমারও তো মা আছে। একটা মায়ের কাছে তার সন্তানের এই দাঁড়িয়ে আছে, এই মেয়েটার বুক আর গলা ফেটে রক্ত পড়ছে ঝরঝরিয়ে। এই একটা মা গোটা ডেড বডিটা, বাচ্চা অসুস্থ হলে, বাচ্চার অপারেশন হলে মা তার মাথা থেকে গায়ে হাত বুলায়। একটা মেয়েকে শেষ যাত্রায় নিয়ে যাচ্ছে, তার মা তার গোটা শরীরে হাত বুলাতে পারছে না। এ হয় না পশ্চিমবঙ্গে। তামান্নার মা যখন এই কথাগুলো গড়গড়িয়ে বলছে, তখন একটি প্রশাসনের লোক দাঁড়িয়ে বলছেন, বোঝেনি তো আমাদের লিমিটেশন আছে। লিমিটেশন? তোমার লিমিটেশন থাকবে না তার জন্য তো তোমাকে খাঁকি বর্দি দেওয়া হয়েছে। তোমার লিমিটেশন থাকবে না দুর্নীতিকে দূর করার জন্যে, গুন্ডাকে ধরার জন্যে, যারা বোম বাঁধছে তাদেরকে এলাকা ছাড়া করার জন্যে, ইল্লিগাল অস্ত্র উদ্ধার করার জন্যে, তার জন্য তো তোমাকে কোমরের ওই বেল্টে তোমাকে ওই যন্ত্রটা দেওয়া হয়েছে আমাদের টাকাতে। তোমার গাড়ির পেট্রোলটা পর্যন্ত জনগণের ট্যাক্সের টাকায় ভরে দেয়। তোমার কাছে ইনফরমেশন আছে। তোমাকে খাঁকি বর্দি দিয়েছে যাতে তুমি দুটো সাধারণ মানুষের থেকে ভিড়ের মধ্যে তুমি আলাদা থাকতে পারো, এবং মানুষ তোমাকে দেখে শক্তি পাবে, মানুষ তোমাকে দেখে ভয় পাবে। শক্তি পাবে কে? যে অন্যায় করবে না। ভয় পাবে কে? যে অপরাধ করবে। তুমি দাঁড়িয়ে বলবে আমার সীমাবদ্ধতা আছে, আমার লিমিটেশন আছে। প্রশাসন দাঁড়িয়ে বলবে যে আপনারাও বোঝেন যে ওখানে এইসব ঘটনা হয়, মানে ওসব ঘটনা হয়, আপনি জানেন যে ওখানে অস্ত্র আছে, ইল্লিগাল অস্ত্র মজুত আছে, আপনি জানেন যে ওখানে, তারপরে বলছেন লিমিটেশন আছে। এই লিমিটেশন বলা প্রশাসন থাকবে না পশ্চিমবঙ্গে দুর্নীতির বিরুদ্ধে। পাবলিক এন্ডে পাবলিক সার্ভেন্ট পাবলিকের জন্য কাজ করবে, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চেয়ার বাঁচানোর জন্য কাজ করবে না। এটা পশ্চিমবঙ্গের মানুষ চায় না। পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্য অনেক 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 ভারী। ইংরেজিতে বলে রিচ, আমরা বলি পাহাড়ের মতন ভারী আমাদের ঐতিহ্য, আমাদের অতীত, আমাদের গর্ব, আমাদের অনুভব, আমাদের ফিলিংসের মধ্যে আছে। সেই পশ্চিমবঙ্গের লিমিটেশনওয়ালা প্রশাসনকে আমরা রাখবো না। এখানে প্রশাসন থাকবে মানুষের জন্যে, নিরপেক্ষতার জন্যে, এবং আমাদের দেশের সংবিধানকে বাঁচানোর জন্য। এই ঘটনাগুলোর পর যখন মানে বলা চলে যে রাজনীতিবিদদের ইমোশন থাকে না, আমার তোমাকে দেখে মনে হলো তুমি যথেষ্ট ইমোশনাল মানুষ।
এই ঘটনাগুলোর পর যখন দেখা যায় যে ভোটের ফলাফলে মানুষকে হয়তো অতটা বোঝানো গেল না, বা তোমাদের সেটা আলাদা ব্যাখ্যা থাকতে পারে, তখন কি ডিপ্রেশন কিংবা ফ্রাস্ট্রেশন লাগে? না, লাগে না। কিভাবে নিজেকে বোঝাও? আমরা এটা জানি যে যে লড়াইটাতে নেমেছি এবং যাদের বিরুদ্ধে নেমেছি তারা যেভাবে এই যে আঁতাতটাকে তৈরি করে রেখেছে এবং মানুষের রুটি রুজিকে ব্যবহার করে এই আঁতাতটাতে একটা বড় একটা লিঙ্ক তৈরি করে দিয়েছে, সেই লড়াইয়ে যে মানুষগুলো লড়ছে কিন্তু লড়াইয়ের প্রকাশটাকে সেইভাবে তার নিজের রায়কে দেখাতে পারছে না, তখন পঞ্চায়েতের আর কর্পোরেশনের ভোটে মানুষের এই জানকবুল লড়াইটাকে মনে পড়ে। কলেজ ইলেকশনগুলো লড়াইগুলো আমি এসএফআই মানে ছাত্র রাজনীতিতে আমি ছিলাম না, কিন্তু কলেজের ইলেকশনের লড়াইগুলো তো দেখেছি। এই যে 7-8 বছর কলেজের ভোট হলো না, শেষ দিকে যখন মানে ভোট হতে হতে মেরে যখন তাড়িয়ে দিচ্ছে। আমি স্বপন কোলের মৃত্যুকে আমি খবরের কাগজে পড়েছি, কিন্তু নিজেদের চোখে কলেজের ইলেকশনে ভোটে দাঁড়ানোতে মেরে নাক ফাটিয়ে দেওয়া আর একটা বাচ্চা ছেলেকে, কলেজে পড়ে তার কত বয়স, সে একটি বাচ্চা ছেলেকে ওই কলেজের ভোটটা তো ওই কলেজের অ্যানুয়াল ফাংশনের ঠিক পরপরে হতো, পরপর সেই সময় কলেজের ওই মাঠে প্যান্ডেল হয়েছে সোশ্যালের জন্যে, সে যা ওই বাটাম বাঁশ পড়ে থাকে সেই বাঁশগুলো দিয়ে একটা বাচ্চা কয়েকজন ওই বাইরে থেকে গুন্ডা এসে একটা বাচ্চাকে মারছেই, পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, তাও মেরে যাচ্ছে কেন? ভয় তৈরি করার জন্যে। সেই ছেলেটা উঠলো, তাকে কেউ জল দিল, ওঠার পরেও 2 দিন হয়তো কলেজে আসেনি, 3য় দিন আবার এসেছে কলেজে। পঞ্চায়েতের ভোটে জিততে পারেনি, সার্টিফিকেট কেড়ে নিয়েছে, তারপরে আবার পরদিন তার বাড়িতে গেছে, বলছে চলো 100 দিনে 4-এর ফর্ম ফিল আপ করো, চলো পঞ্চায়েতে আমাদের কাজটা জব কার্ডটা রাখার জন্য চলো গিয়ে আজকে পঞ্চায়েত ঘেরাও করি। ফ্রাস্ট্রেশন নেই। আমি বললাম না, পশ্চিমবঙ্গের ঐতিহ্য, পশ্চিমবঙ্গের অতীত, পশ্চিমবঙ্গের সাফল্য, পশ্চিমবঙ্গ যা অ্যাচিভ করেছে একদম স্বাধীনতার আগের থেকে 34 বছরে যা অ্যাচিভ করেছে পশ্চিমবঙ্গ, সেই অ্যাচিভমেন্টের যা গরিমা আছে, যা সেই অ্যাচিভমেন্টের যা আমাদের কাছে ইতিবাচক দিক আছে, সেইটা সারাক্ষণ পশ্চিমবঙ্গের লড়াকু মানুষদেরকে লড়তে আরও সামনের দিকে তাদেরকে উৎসাহের রসদ জুগিয়ে যাচ্ছে। নইলে লক্ষ্মীর ভাণ্ডারে বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিতে আমার নামটা আসছে না, তার জন্য 5 বার তৃণমূলের নেতার কাছে গিয়ে বসতে হয় গো। আবাস যোজনার ঘরে আমার নামটা আসছে না, 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে সেই লোকটা 14ই আগস্টের রাতে রাত দখল করলো তৃণমূলের বাড়ির সামনে দাঁড়িয়ে। যে কারখানায় ঢুকলে পরদিন তাকে বের করে দেবে, যে স্ট্রাইকে কালকে চা বাগানের গেটে দাঁড়ালে, ছোট কারখানার গেটে দাঁড়ালে, আর যদি কোনো বাস স্ট্যান্ডে সে যদি ওই বাসের স্টিয়ারিংটা না ঘোরায়, সে যদি না কাজে আসে, তাহলে তাকে মারবে, তাকে আর কাজ দেবে না। তবু সে স্ট্রাইকের দিনে দাঁড়িয়ে গেল মাথায় ফেট্টি বেঁধে। এইটাই পশ্চিমবঙ্গের লড়াইয়ের উপাদান, আর এটা পশ্চিমবঙ্গকে প্রতিদিন শেখায়। এই যে এত মানুষ লড়ছে, জান দিচ্ছে, প্রাণ দিচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, রাজনীতির অলিন্দে দাঁড়িয়ে রাজনীতির কেউ বলছে যে না আমরা এখানে নেই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। অন্যায়টা সংগঠিত করলো কে? বিচারকে দিল না। আচ্ছা, একটা অন্যায় হলো, একটা অপরাধ হলো, সমাজ ব্যবস্থার মধ্যে ক্রাইম আছে, অপরাধ আছে, দুর্নীতি আছে,
সেটা ঘটলো। একটা সরকারকে তো বিশ্লেষণ করা যায় তার দ্বারাই যে তুমি কি পদক্ষেপ নিচ্ছ তার উপরে দাঁড়িয়ে। তোমার পদক্ষেপ হলো তুমি রেপিস্টকে বাঁচিয়ে দিলে, তোমার পদক্ষেপ হলো যে ডেড বডি বেচে দিত, যে ডেড বডির সাথে উল্টোপাল্টা ভিডিও বানিয়ে নিয়ে বেচে দিত, তুমি তাকে প্রাইজ পোস্টিং দিয়ে দিলে। এইটা তাহলে তোমার পদক্ষেপ হচ্ছে দুর্নীতিকে রেখে দেওয়া, তোমার পদক্ষেপ হচ্ছে রেপিস্টকে গুন্ডাকে বাঁচানো, তোমার পদক্ষেপ হচ্ছে গুন্ডারাজকে প্রতিষ্ঠিত করা। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষ দেখছে যে যার কাছে বিচার চাইছি সে দিচ্ছে না, আর তার বিরুদ্ধে লড়াই করছে। তাহলে আরজিকর আন্দোলনে পশ্চিমবঙ্গের মানুষ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কেউ সেটাকে এত তাত্ত্বিক কথা দিয়ে ডিফাইন করতে পারুক বা না পারুক, ধর্মতলাতেও যারা দ্রোহের কার্নিভাল করলেন, আর তুমিই তো বললে কালচিনিতে ছিলে নাকি না মাদারিহাটে ছিলে, সেখানেও তো মানুষ কলকাতার ধর্মতলা থেকে আরজিকরের গেটে আমরা দাঁড়ানোর থেকে আর মাদারিহাটে সবাই তো এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ালো, যে ব্যবস্থা একটা ক্রাইমকে ডিফেন্ড করছে, যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সরকারি হসপিটালের মধ্যে সরকারি ডাক্তার মরে যেতে পারে। এই সিস্টেমটা এতটা বাজে সিস্টেম হয়ে গেছে, তার বিরুদ্ধে তো সেই সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। নাহলে এই রুখে দাঁড়ানোটা উৎসাহই তো দেয়, এই রুখে দাঁড়ানোটা তো প্রত্যেকটা দিন আরো জানকবুল লড়াই করতে, যে কোনো ক্ষতি স্বীকার করতে, যে কোনো ত্যাগ স্বীকার করতে, যে কোনো পিছু টান কেন ছেড়ে ফেলে দিতে উৎসাহ দেয়, দিচ্ছে। You are a very prominent figure right now in Bengal's politics. তোমার চোখে মমতা বন্দ্যোপাধ্যায় কেমন? তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি চোখে দেখো বা তার সম্পর্কে তোমার মতামত কি? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখি তার থেকে বড় কথা হলো পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে দেখেছিল, কিভাবে দেখতে চেয়েছিল আর কিভাবে দেখছে। তাহলে তার আগে সব থেকে একদম কোর কথায় আসতে হবে যে আরএসএস মমতা ব্যানার্জিকে কেমন করে দেখেছে। আরএসএস মমতা ব্যানার্জিকে দেখেছে সাক্ষাৎ দুর্গা হিসাবে। কোন আরএসএস? যে আরএসএস মনুবাদী দৃষ্টিভঙ্গিতে চলবে, যে আরএসএস বিজেপিকে দিয়ে ইলেকটোরাল বন্ডে টাকা খাবে, যে আরএসএস বিজেপিকে দিয়ে আমাদের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র, রেল, বিএসএনএল, কয়লা খনিগুলোকে বেচে দেবে, 8 ঘন্টার কাজকে 16 ঘন্টা 12 ঘন্টা করবে, শ্রমিকদের মিনিমাম ওয়েজ দেবে না, কৃষকরা সুইসাইড করবে, মেয়েদের উপর অত্যাচার হবে, আমাদের সিলেবাস পাল্টে যাবে, আমাদের আইন পাল্টে যাবে। সেই আরএসএস, যে আরএসএস গোটা দেশকে একদিকে নিয়ে যেতে চায়, যে আরএসএস দলিত, আদিবাসী, নিচু জাতিদেরকে রাখতে চায় না, যে আরএসএস গোটা ভারতবর্ষে দাঙ্গা লাগাতে চাইছে, পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন দাঙ্গার পরিবেশকে সৃষ্টি করতে চাইছে, সেই আরএসএসের কাছে কিন্তু মমতা ব্যানার্জি খুব প্রিয়, একদম সাক্ষাৎ দুর্গা। মমতা ব্যানার্জি আরএসএসের মোহন ভাগবত পশ্চিমবঙ্গে এসে উনি বলেন, মানে যখন আমরা এখানে আলোচনা করছি যে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারে না আর মরে যাওয়া দাদু ঠাকুমারা এসে ভোট দিয়ে চলে যায়, তার মানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। আমরা একটু আগে আলোচনা করলাম যে পশ্চিমবঙ্গে ঠিক করে দিয়েছে যে কোন লাইব্রেরিতে, কোন কলেজে, কোন অফিসে কে কোন খবরের কাগজ পড়বে সেটা মমতা ব্যানার্জি ঠিক করে দেবেন, টিএমসি ঠিক করে দেবে, রাজ্যের সরকার ঠিক করে দেবে। আচ্ছা, রাজ্যের সরকার কখনো ঠিক করতে পারে? আমার জানা নেই যে কে কোন খবরের কাগজ পড়বে। তাহলে যে খবরের কাগজ পড়তে পারবে না, যে খবরের কাগজটা, সেই খবরের কাগজটা ব্যান করা উচিত। আমি জানি না, জানতে হবে যে যদি কোনো সরকার কোনো একটা খবরের কাগজকে পড়তে বন্ধ করে তাহলে সেই খবরের কাগজটা কারো জন্যই পড়া ঠিক নয়, তাই না? যে খবরের কাগজটা কলেজে পড়তে দেবে না তার মানে সেই খবরের কাগজটা কারো পড়া উচিত নয়, সেই খবরের কাগজটা পড়া বন্ধ করা দরকার। তাহলে সেই খবরের কাগজটা আপনি বাতিল করে দিন, ব্যান করে দিন, কিন্তু তা করছেন না। তার মানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তৃণমূলের মমতা ব্যানার্জি। আবার এই তৃণমূলের মমতা ব্যানার্জিকে
আরএসএসের মোহন ভাগবতের এত পছন্দ, যখন আমরা সবাই বলছি গণতন্ত্র নেই, তখন উনি বলছেন 2011 পরে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে এসছে, তবে তো আমরা আমাদের এত আরএসএসের শাখা করতে পারছি, এত আরএসএস পরিচালিত স্কুল চালাতে পারছি। আচ্ছা, তোমাদের এত স্কুল চালানোর প্রয়োজন কি? আমাদের তো পশ্চিমবঙ্গে প্রচুর স্কুল ছিল, এত সরকারি স্কুল, এত সরকারি কলেজ, এত সরকারি ইউনিভার্সিটি, এত এসএসকে, এত এমএসকে, এত আইসিডিএস, এত প্রি প্রাইমারি। তাহলে হঠাৎ করে পশ্চিমবঙ্গে একদিকে ড্রপ আউট বাড়ছে আর একদিকে আরএসএসের স্কুল বাড়ছে, তাহলে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ হচ্ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মানুষ কি মমতা ব্যানার্জিকে এইভাবে দেখতে চেয়েছেন? পশ্চিমবঙ্গে তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মঞ্চে ওঠেন, তখন আমি তো তৃণমূলে ভোট দিই না, মানুষকে ভোট দিতে মানা করি, এবং তৃণমূলের সব খারাপ দিকগুলো এবং তৃণমূলের ফলে যা যা ক্ষতি হচ্ছে সেগুলো মানুষের কাছে চিৎকার করে আমরা বলছি। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে? মমতা ব্যানার্জি। আমি পশ্চিমবঙ্গের ভোটার, আমার বাড়ি পশ্চিমবঙ্গে, তাহলে আমার রাজ্য পশ্চিমবঙ্গ। কিন্তু মঞ্চে যখন উঠবেন তখন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কোনো অপরাধকে তিনি অপরাধ বলে গণ্যই করবেন না। একটা ব্লাস্ট হচ্ছে পঞ্চায়েতের ভোটের আগে, বোমা, বন্দুক, চাল উড়ে অন্যের ঘরে গিয়ে তার হাত কেটে যাচ্ছে, এটা অপরাধ নয়? পশ্চিমবঙ্গে কোনো একটি মেয়ের সাথে একটি অমানবিক ঘটনা ঘটছে, একটা নির্যাতনের একটা পাশবিক ঘটনা ঘটছে, সেখানে তিনি বলবেন যে ওটা ওদের নিজেদের প্রেমের বিষয় ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল? উনি বলবেন যে তার ক্লায়েন্টের সঙ্গে তার ঠিকঠাক হয়নি বলে দর কষাকষি, তার জন্য তাকে মেরে ফেলেছে? রাজ্যের মুখ্যমন্ত্রী এইটা বলবেন মমতা ব্যানার্জি যে ক্ষতিপূরণ এত বয়স হলে এত, এত বয়স হলে এত, রেট ঠিক করবেন? পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রীকে এইভাবে দেখতে চান না, দেখতে চান না। আবার কোনো ঘটনাতে আগ বাড়িয়ে প্রশাসনিক মিটিংয়ে বা কোনো মঞ্চ থেকে কোনো একটা ঘটনাকে ছোট ঘটনা, খাটো ঘটনা, দুষ্টু ছেলে, দামাল ছেলে করে দিলেন। আবার বৃহত্তর ঘটনা যেখানে গোটা রাজ্যের মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, সেখানে চুপ থেকে গেলেন। শিরাগুলো চুপ থাকতে দেয়? মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে যে সূক্ষ্ম সূক্ষ্ম আমাদের স্নায়ুগুলো আছে, তারা চুপ থাকতে দেয়? পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো ট্রেনে করে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হচ্ছে, বাইরের রাজ্যে মার খাচ্ছে, ডেড বডি হয়ে কফিনে করে রাজ্যে ফিরে আসছে। মাথার ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম শিরাগুলো, স্নায়ুগুলো চুপ থাকতে দেয়? কি করে দেয়? পশ্চিমবঙ্গের মানুষ কোনো রাজনৈতিক নেতৃত্বকে দেখতে চায় না এভাবে। রাজনৈতিক নেতৃত্ব কেন, পশ্চিমবঙ্গের মানুষ নিজের বাড়িতে কোনো মানুষকে এভাবে দেখতে চায় না। আমার একটাই কথা বলার আছে যে অনেক শুভেচ্ছা রইল তোমার, সামনের ভোট আসছে, সামনের অনেক লড়াই। রিকোয়েস্ট একটাই যে পুরো গল্পটা শেষ হলো না, পরে আরও একটা দিন কিন্তু সময় দিতে হবে। পশ্চিমবঙ্গের তো গল্প নয়, প্রত্যেক দিনের কি বলবো, এরা জীবন গাথা চলছে। সেখানে গোটা পশ্চিমবঙ্গের অসংখ্য সাধারণ মানুষ এই কথাগুলো বলতে চাইছে, তাদের কথাগুলো কেউ শোনার লোক নেই। সিপিআইএম জানকবুল চেষ্টা করছে মানুষের কথা, আমাদের কথা, যেটা এক কথা, সেই কথাটা মানুষ যাতে নিজের মুখে সোচ্চারে ভয়হীনভাবে পশ্চিমবঙ্গে বলতে পারে। ফলত সে কথা তো চলবে এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ কথা বলবে। অনেক অনেক ধন্যবাদ মীনাক্ষীদি। আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখে জানাবেন। যতক্ষণ আমরা গল্প করার প্ল্যান ছিল তার থেকে অনেক বেশিক্ষণ করে ফেলেছি, আর ওনাকে আটকাবো না। অনেক ব্যস্ততার মুহূর্তে
ওনাকে পেয়েছি, তবে ওই শেষ রিকোয়েস্ট, পরে কিন্তু আবার আসতে হবে। আজকের জন্য না চাইতেও শেষ করতে হচ্ছে। নমস্কার। নমস্কার।